তারা স্ক্রিন শেয়ার করি একটু। ম্যাথ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এটা জি স্ক্রিন। ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস। ম্যাথ আসলে ভয়ের কিছু নাই, ম্যাথ হচ্ছে খুব সোজা। মানে ভার্সিটি ম্যাথ, তোমরা যে ভয় পাও, একটা জিনিস দেখাই তোমাদেরকে যে আমাদের বহুপদীতে আসি। আমি তোমাদেরকে ফার্স্টে বলি যে ম্যাথসের সেকেন্ড পেপার অনেক বেশি সোজা। ম্যাথসের সেকেন্ড পেপার বিশ্বাস করা খুবই সোজা। ম্যাথসের বলো যে জটিল সংখ্যা, ওখানে তোমার কঠিন কিছু নাই, মানে হচ্ছে জাস্ট ফর্মুলা টুকটাক যে নর্মাল অ্যাজ ইউজুয়াল ফর্মুলা, ওই ফর্মুলাগুলো দিয়েই ম্যাথ আসবে। তারপরে বহুপদী। এই দেখো বহুপদীতে জাস্ট হচ্ছে তোমার, এই তো স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতেছো? জি ভাই। হ্যাঁ, এই দেখো। বহুপদীতে তোমার জাস্ট হচ্ছে এই তো এই সমীকরণগুলো মনে রাখবা। তারপর এই তো এই টাইপের ইয়াগুলা আছে, এই টাইপের জাস্ট কে এর ভ্যালু বের করা, এগুলো কি বেশি কঠিন বলো? তারপরে বলবে যে তোমার একটা মূল হচ্ছে দুইটা মূলের গুণফল যদি 1 হয়, তাহলে ওইটা দিয়ে সমীকরণ বানাও। একটা মূল যদি a হয়, আরেকটা মূল হচ্ছে এটা 3 গুণ হইলে ওইটা দিয়ে সমীকরণ বানাও। তোমার এই যদি জিনিসগুলো তুমি জাস্ট একটা ফর্মুলা দিয়েই করতে পারবে, যেটা হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, মানে হচ্ছে দুইটা মূলের যোগফল প্লাস হচ্ছে দুইটা মূলের গুণফল, শেষ। তোমার জাস্ট এই ফর্মুলা দিয়েই কিন্তু তুমি সব ম্যাক্সিমাম জিনিস করে ফেলতে পারতেছো, তাই না? বহুপদীতে কিন্তু অত বেশি কঠিন কিছুই নেই। তারপর আরেকটা আসবে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হচ্ছে ওই তো কি বলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। ওইটার জাস্ট ফর্মুলা মনে রাখলেই তুমি সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ মানে সর্বনিম্নটা বের করতে পারবে। এই দেখো, বাস্তব মান, অবাস্তব মান, এগুলো খুব সোজা সোজা কনসেপ্ট। সেকেন্ড পেপার, ফার্স্ট মানে কি বলবো, ম্যাথসের সেকেন্ড পেপার তোমরা চাইলে একদিনে খুব ভালোভাবে শেষ করতে পারবা, কারণ বহুপদী, জটিল সংখ্যা, খুব ছোট ছোট চ্যাপ্টার। এগুলোতে তেমন কঠিন কিছুই নাই বলতে গেলে, কিছুই নাই কঠিন। জাস্ট হচ্ছে তুমি জাস্ট দেখবা টাইপগুলা, দেন প্র্যাকটিস করবা, তোমার জাস্ট কাজ এটাই। বুঝতে পারছো? আমার হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে আমি কোনো চিন্তাই করি নাই। তারপরে এটার জটিল সংখ্যার পরে কি কনিক। কনিক একটু তোমার প্যারা দিবে, জাস্ট কনিকটাই একটু প্যারা দিবে, কনিক প্যারা দিবে আর হচ্ছে ক্যালকুলাস প্যারা দিবে, এই দুইটা জিনিস। এখন কনিকের কি প্যারা দিবে, কনিকের মেইনলি আসবে হচ্ছে পরাবৃত্ত থেকে। এখন তুমি পরাবৃত্তর ওই চার্ট যেটা আছে না, ওইটা আমি তোমাদেরকে দেখাবো ক্লাস, আজকে আর দুই একটা ফিজিক্স শেষ হোক, আমি দেখাবো যে পরাবৃত্তর ওই চার্ট শেষ হইলেই তোমার ম্যাক্সিমাম পড়া শেষ। ওই চার্টটা যদি বুঝো তাইলেই ইনাফ। আর হচ্ছে দুই একটা শর্টকাট আছে, ওগুলো আমরা পাবো, তো ওগুলো দেখাই দিব। আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিতেও সেম স্পেসিফিক কিছু টাইপ আছে। আর হচ্ছে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা নিয়ে তোমরা ভয় পাচ্ছ না? স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা কেউ কোশ্চেন ব্যাংক খুলে দেখছিলা? স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, ফাইরুজ? ভাই স্থিতিবিদ্যার বেশিরভাগ না ভেক্টর ভাই। থেকে হ্যাঁ, কম এই তো। কোশ্চেন। এই তো বুঝতে পারছো, স্থিতিবিদ্যা তোমরা যা পড়ছো না ভার্সিটিতে, কিন্তু অত কঠিন কিছু আসে না স্থিতিবিদ্যা থেকে। স্থিতিবিদ্যাতে ম্যাক্সিমাম তুমি ভেক্টর দিয়ে করতে পারবা স্থিতিবিদ্যা, কিন্তু এক্সট্রা কোনটা আসবে জানো? এক্সট্রা একটা টাইপ আসছে। ফাইরুজ নাকি, সরি ইভা, কে যে বললা, এক্সট্রা একটা টাইপ আছে, ওইটা কি ধরতে পারছো? ইয়াতে জাস্ট ভাইয়া ওটা এক্সট্রা একটা দেখাই টাইপ। দিয়েন, জানি না। ওইটা হচ্ছে, ওইটা দেখলেই পারবা যে হচ্ছে, এই দেখো আমি মানে ওখানেই বইয়ে আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। ওইটা হচ্ছে, মানে আমার এখন হয়তো বা কনসেপ্টটা, আমি হয়তো বা ফর্মুলা ভুল লিখবো, আমি জাস্ট কনসেপ্টটা বলি। এই তো আমার যদি একটা এদিকে থাকে বল, আরেকটা হচ্ছে বিপরীত দিকে গেলে আমার কোন পয়েন্টে সাম্য, মানে লব্ধি কোন পয়েন্টে থাকবে, এই টাইপের একটা আছে। আরেকটা আছে হচ্ছে, আমি যদি এই বলটাকে 3 গুণ বাড়াই, এইটার যদি 4 গুণ হয়, 4 গুণের সাথে 4 যোগ করলে কি বলবো, এটা 4 গুণের সাথে 4, সরি 3 গুণের সাথে 4 যোগ করলে লব্ধিটা কোন দিকে সরবে। ঠিক আছে? এই দুইটা টাইপের জাস্ট এক্সট্রা কিছু ফর্মুলা আছে, দুইটা নাকি তিনটা হাইয়েস্ট। আর ম্যাক্সিমাম হচ্ছে ভেক্টর থেকে স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা সহজ একটা জিনিস, বুঝছো? স্থিতিবিদ্যা আমি ভাবছিলাম যে আমিও তো পারি নাই, কিন্তু পরে গিয়ে আমি যখন কোশ্চেন ব্যাংক দেখছি, স্থিতিবিদ্যা পানি ভাত। আমার দুইটা স্থিতিবিদ্যার থেকে আমার কখনো ভুলই হয় নাই, যে কটা পরীক্ষা দিছি। আর হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। গতিবিদ্যা তোমরা এই তো v² = u² + 2as, এই ফর্মুলাগুলো জানো না? v= ut + ½ at², u + at, এগুলো জানো না এই ফর্মুলাগুলা? জি ভাইয়া। তো এগুলা দিয়েই ভাই আসবে। রিটার্ন, গতিবিদ্যা এগুলা থেকেই আসবে। ভাই রিটেনে, রিটার্নের জন্য কি গতিবিদ্যা ইম্পর্টেন্ট? রিটেনের জন্য মানে স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে আমি রিটেনে তেমন প্রশ্ন আসতে দেখি নাই। রিটেনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার আমার যা লাগে আর কি, রিটেনের জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এটার থেকে ম্যাথ আসে। তারপরে হচ্ছে কনিক, এগুলা ইম্পর্টেন্ট, কনিক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওখানে বহুপদীটা ইম্পর্টেন্ট রিটেনের জন্য। তারপর হচ্ছে কনিকটা বললাম, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, এই দুইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ত্রিকোণমিতি।
ঠিক আছে, দাঁড়াও আমি একটু একটা মিনিট দাও তো, আমি একটু দেখি, আমি একটু রিটার্নের জন্য হালকা একটু দেখি, ম্যাথের রিটার্ন বইটা একটু দেখি, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, আমি রিটার্ন বইটা একটু খুলি, দেখি কি কি রিটার্ন আসছে, আমি তোমাদেরকে বলিও সাথে সাথেই। দেখো ফিজিক্স গেল, ফিজিক্স রসায়ন, এই দেখো ম্যাথ, ম্যাথে এই তো আমি যেগুলো বলছি দেখো 2021 সালে ম্যাথে একটা আসছে কণিক থেকে, একটা আসছে হচ্ছে ইয়ার থেকে ত্রিকোণমিতি থেকে, একটা আসছে ক্যালকুলাস থেকে, আর একটা আসছে হচ্ছে কি থেকে, এটা হচ্ছে ইয়ার থেকে লঘিষ্ঠ মান বের করতে বলছে, ঠিক আছে। ও এটা হচ্ছে অসমতা থেকে আসছে, তো এটা কেউ পারারই কথা না, তো এটা বাদ, ঠিক আছে, তার মানে ওইটাই স্কিপ জিনিস একটা। তারপরে হচ্ছে 2020 সালে কোথায় থেকে আসছে দেখি, দাঁড়াও 2020 সালে ম্যাথ আসছে হচ্ছে, ম্যাথের রিটেনে এই তো একটা আসছে ক্যালকুলাস থেকে, একটা আসছে ত্রিকোণমিতি থেকে, একটা আসছিল অসীম ধারার থেকে যেটা বাদ, আর একটা আসছিল ফাংশন থেকে, তাহলে এটাও বাদ। তারপরে আসছিল হচ্ছে দাঁড়াও দেখি, তারপরের আগের বার হচ্ছে রিটার্ন ছিল না মোস্ট প্রবাবলি, সেই জন্য ওখানে 30টা কোয়েশ্চেনই আছে শুধু, তার আগে রিটার্ন ছিল না। তারপরে দেখি, হ্যাঁ তার আগে রিটার্ন ছিল না, রিটার্ন তাহলে আমি যেগুলো বললাম সেগুলাই দেখছো, আমি যেগুলো বললাম এগুলাই, মানে কোনিক ফার্স্ট পেপারে সব থেকে বেশি ইয়ার থেকে ক্যালকুলাস থেকে রিটার্ন আসবেই, ক্যালকুলাস থেকে রিটার্ন আসবেই, ঠিক আছে। ক্ষেত্রফল বিশেষ করে ইন্টিগ্রেশনে আসবে হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলবে, ঠিক আছে। আর ডিফারেন্সিয়েশনে আসে হচ্ছে ঢাল টাল দিয়ে হাবিজাবি লঘিষ্ঠ মান সর্বোচ্চ ভ্যালু ওই টাইপের জিনিস আসবে, কিংবা হচ্ছে ওই তো আহ, দুইটার দুইটা রেখার ঢাল বের করা, ওই তো কি বলে লাস্ট যে চ্যাপ্টারটা আছে না ডিফারেন্সিয়েশনের, ওই চ্যাপ্টার থেকে আসতে পারে। তারপর ত্রিকোণমিতি থেকে আসবেই, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুইটার থেকে আমি ধরে নিতে পারি হচ্ছে এই দুইটার থেকে দুইটা রিটার্ন আসবে, ক্যালকুলাস আর হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে। আর হচ্ছে কনিক, এটাও বলা যায় যে ইম্পর্টেন্ট, এই তিনটার থেকে তিনটা তুমি ধরে রাখতে পারো। আর একটা বহুপদী থেকে আসতে পারে, তোমাদের যদি লাক ভালো থাকে সরল রেখা থেকে আসতে পারে, ঠিক আছে। আমার যা মনে হয় আর কি, সরল রেখার থেকে দিতে পারে, বহুপদীর থেকে দিতে পারে, ঠিক আছে। এই 5টা চ্যাপ্টার আমার আই থিঙ্ক রিটার্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝা গেছে। এখন কোনগুলা পড়বা ভাই, দেখো আমি আবার বলতেছি, বইয়ের রিটার্নের জন্য কোনগুলা দেখবো, বইয়ের অনুশীলনের জিনিস তো দেখবাই, কোনগুলা যেগুলো হচ্ছে তুমি হাফ পেজে, তুমি অ্যান্সার অ্যান্সার বুক খুলবা ফার্স্টে, যেগুলো তুমি হাফ পেজে করা যাচ্ছে এরকম, প্লাস হচ্ছে যেগুলো তুমি হাতে করতে পারবা, মানে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর লাগবে না এরকম, এই দুইটা কন্ডিশন জাস্ট ফিল আপ করবা, ঠিক আছে। কি কি, জাস্ট হাফ পেজে করা যাচ্ছে এরকম সাইজের, প্লাস হচ্ছে ক্যালকুলেটর লাগতেছে না এরকম যে ম্যাথগুলো আছে সেগুলা দেখবা। আরও একটা জিনিস দেখবা, সেটা হলো আগের বছরের কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা, তো ওগুলা দেখলেও কি টাইপের জিনিস আসছে সেগুলো আইডেন্টিফাই করবা। এই তিনটা জিনিসের সংমিশ্রণে তুমি তোমার রিটার্ন প্রিপারেশনটা নিবা, বুঝতে পারছো। যেমন আমি যখন বহুপদী পড়তেছিলাম, হ্যাঁ আমি যখন বহুপদী পড়তেছিলাম আমার সময়ে আমি আমার কেন জানি মনে হচ্ছিল যে এই ম্যাথটা আসবেই, বুঝছো। এরকম একটা প্রুফ ছিল না, একটা এরকম একটা প্রুফ আছে বইয়ে, ঠিক আছে। n-1 দিয়ে, এটা আমরা শর্টকাট আকারে মনে রাখি কি জানি বহুপদীতে, ফাইরুস বহুপদী করছো, আমার শর্টকাটটা না ভুলে ভাইয়া। গেছি, বহুপদীতে এরকম একটা শর্টকাট আছে, হ্যাঁ। তো আমি জাস্ট শর্টকাটটাই মনে রাখছিলাম, মানে যেহেতু আমি শর্টকাট পড়ছিলাম আমার টাইম ছিল না, আমার কেন জানি মনে হচ্ছিল এই ম্যাথটা যদি এই চ্যাপ্টার থেকে আসে এই ম্যাথটা রিটার্নের জন্য আসতে পারে, এবং আমার লাক খারাপ এটাই রিটার্নের জন্য আসছিল, কিন্তু আমি হচ্ছে ওই শর্টকাট দিয়ে ম্যাথটা করে দিছিলাম। আলটিমেটলি স্যার আমারে নাম্বার দেয় নাই শর্টকাটের জন্য, ওটা ফুল কাটেই করা লাগতো, বুঝা গেছে। কারণ আমি রিটার্নের জন্য ওই শর্টকাটটা আমি, মানে আমার টাইম ছিল না পরীক্ষার হলে, আমি নার্ভাস ছিলাম, তো আমি আর মাথা খাটাই নাই। আমি হলে ভাই ট্রাই করলে করতে পারতাম, কিন্তু টাইমের অভাবে আমি আর মাথা খাটাইনি, শর্টকাট দিয়েই করছিলাম, যার ফলে আমি ওইটাতে মার্কস পাই নাই। ক্লিয়ার। ম্যাথের রিটার্ন নিয়ে বোঝা গেছে, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই জিনিসটা একটু প্যারা দিবে, এই জিনিসটা আমি আমার ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যে কিভাবে কোথায় থেকে কি কি পড়া লাগে, আর কোনিক এই তিনটা চ্যাপ্টার হচ্ছে ভাইটাল জিনিস, এই তিনটা চ্যাপ্টার ছাড়া আমি মনে করি না যে তোমাদের আর কোনো চ্যাপ্টার মানে বুঝতে বা কোনো প্যারা হবে। ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন ভাই আপু? হ্যালো, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আজকের পড়া শুরু করি, ঠিক আছে। আজকে আমরা চলতরিৎটা পড়বো, আজকে মোস্ট প্রবাবলি শুধু চলতরিৎটাই পড়বো। আমাদের আর কোন কোন চ্যাপ্টার বাকি থাকবে তাইলে, ওই তো চ্যাপ্টার 9 বাকি থাকবে, চ্যাপ্টার 3টা চ্যাপ্টার বাকি থাকবে না চলতরিৎটা আজকে শেষ করলেও।
আচ্ছা সমস্যা নেই। ভাই চলো তো এটা অ্যাসপেক্ট থেকে পড়াবেন। না 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 না, চলো তো ইয়ার থেকে পড়াবো, উদ্ভাস থেকেই পড়াবো। আচ্ছা আসি। তাহলে দেখো চলতরিতে আমরা এখানে দেখি, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। চলতরিতে দেখো আমাদের প্রথম যে ফর্মুলা, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা নিয়ে কারো কোনো প্রশ্ন তো থাকার কথা না, তাই না? এখন এই ফর্মুলা দিয়ে আমি একটা ম্যাথ দেখছি, সেটা হলো একটা ম্যাথ ছিল এরকম যে আমরা যদি কোনো একটা, এটা মনে হয় সামনে পাবো তাও বলি, একটা ইলেকট্রন পর্যায়বৃত্ত গতিতে ঘুরতেছে, হ্যাঁ, এরকম একটা ছিল। তো এটার টাইম, এটার কি জানি, হ্যাঁ, পর্যাবৃত্ত গতিতে ঘুরতেছে এরকম একটা ইলেকট্রন দিছে। তো ওইটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তড়িৎ প্রবাহের ইকুয়েশন। তাহলে এটা যদি আমাদের, এটার ওমেগা ইজ ইকুয়াল, ওমেগা মনে হয় দেওয়া ছিল বা সামথিং এরকম, ঠিক আছে? তাহলে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু কি 2π/t না, এরকম ছিল। তো এখান থেকে আমরা যদি এখানে টি এর জায়গাটাতে রিপ্লেস করে দিই, তাহলে হচ্ছে q/2π ওমেগা, আমার ফর্মুলা হয়ে যায় কি I ইজ ইকুয়াল টু ওমেগা কিউ ওমেগা বাই 2π, ঠিক আছে? এটা তোমরা এই কোশ্চেনটা পাবা, ঠিক আছে? তো আমি সেই জন্য ফর্মুলা আকারে একটু বলে রাখলাম, তোমরা কোশ্চেনটা দেখলে একটু ইয়া করিও, কি বলে, মনে রাখিও। আচ্ছা দাঁড়াও, আমি কোশ্চেনটাই বের করি একটু, আমার ফোনে আছে, একটা মিনিট। কোশ্চেনটা কি ছিল? দাঁড়াও একটা সেকেন্ড ভাই, একটা টাইম দাও। কোশ্চেনটা কি ছিল? আমি এটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়ে রাখতেছি, কোশ্চেনটা বের করি একটু। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কি ছিল? এখানে কি পর্যায়কালে টি হবে নাকি পর্যায়কালে ওই যে না, টু? এখানে টিটাই আমি ওই জন্য প্রশ্নটা শুনতেছি আর কি, মানে আমি প্রশ্নটা বের করতেছি যে প্রশ্নটাতে ওখানে কি বলছিল, তাইলে তোমাদেরকে বলতে খুবই সুবিধা হবে। আমার এটা থেকে, মামা এই তো হ্যাঁ আমি মনে পড়, এই তো দেখো আমি প্রশ্নটা ছিল হচ্ছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্ত বেঁধে কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? বুঝতে পারছো? একটা সুতার সাথে একটা কিউ পরিমাণ আধান বেঁধে আমি ওকে ঘুরাচ্ছি, ঠিক আছে? ওকে ঘুরাচ্ছি। তো তোমাকে বলছে যে ঘূর্ণায়মান যে বস্তুটা আছে সেটা কি পরিমাণ কারেন্ট উৎপন্ন করবে। তাহলে আমাদের কারেন্ট উৎপন্নের ফর্মুলা হচ্ছে q/t, তাই না? তো এখন আমি জানি না তো কয়বার ঘুরাচ্ছে, তাই না? তো তখন আমার ধরে নিতে হবে যে এক প্রান্ত থেকে বেঁধে অন্য প্রান্তে ঘুরাচ্ছে, প্রশ্নটা এরকম ছিল। তাহলে হচ্ছে আমাদের এক রোটেশনটা কাউন্ট করে আমরা করব যে এক রোটেশনে ওর কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে কিউ আর হচ্ছে এক রোটেশনের মানে কি, পর্যায়কাল না? এক রোটেশন মানে কি আমরা টি ধরে নিই, তাই না? তাহলে এখানে আমার কি হবে, টি ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, ওই তো উপর থেকে দেখলাম যে 2π/ওমেগা, তাহলে হচ্ছে আমাদের 2π/ওমেগা। তাহলে আলটিমেটলি কিউ হচ্ছে কিউ ওমেগা বাই 2π, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে যে পর্যায়কালটি এটা আপনি কেমনে বুঝলেন, তাই না? যে দেখো এখানে হচ্ছে আমাদের টিটা, আচ্ছা ফাইন, আমি এখন জানি না যে কয়বার ঘুরতেছে, তো আমি ধরে নিলাম যে অনেকবার ঘুরছে, এন টাইম ঘুরছে। তাহলে আমার জিনিসটা কি হইতো, টি ইজ ইকুয়াল টু q/t, তাই না? এখানে আমার পর্যায়কাল হইতো না, এখানে টি হইতো। এখন আমার এই টিটার ভ্যালু কি থাকে, ওমেগা, ওমেগা হচ্ছে সরি, ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কি হয় যদি এন বার ঘোরে, তাহলে আমাদের কি হয়, এখানে এন বসে ডিভাইডেড বাই টিটা বসে না, এটা ঠিক মনে আছে? তাহলে আমাদের ওইভাবে টি ইজ ইকুয়াল টু 2π/n বাই হচ্ছে কি ওমেগা আসতো। তাহলে আমাদের ভ্যালুটা সেম, জাস্ট এখানে একটা এন থাকতো, কিন্তু অপশনে কোথাও কোনো এন ছিল না। তাহলে আমাদের কি ধরে নিতে হয়েছে কি, জাস্ট কোনো এন হবে না, জাস্ট হচ্ছে এক ঘূর্ণনের ক্ষেত্রেই ধরা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? কারো কোনো প্রশ্ন এই প্রবলেমটা নিয়ে? এটা আসলে, না ভাই। এটা এই কোশ্চেন যেটা করলাম সেটা, এটা দিয়ে তোমাদের ধরো যে ইয়ে আসতে পারে, কি বলে, ম্যাথ দিয়ে দিল, যে ছোটখাটো একটা মান দিয়ে জাস্ট ম্যাথ দিয়ে দিল। সেই জন্য এই জিনিসটা একটু দেখাই দিলাম যে কিভাবে আসলে এই ফর্মুলাটা। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি 2021-এ আসছিল, 21 নাকি 20-এ আসছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমরা এখানে, এই দুইটা লাইন তো সবাই কনফিউজড হও জানি, তাও ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি যায়, কারেন্ট যায়, তাই না? পজিটিভ থেকে নেগেটিভে, কিন্তু তার উল্টা দিকে কি হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমার ইলেকট্রন আসে, ঠিক আছে? তারপর এই তো আমাদের এই যে জিনিসটা, সেটা তো আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হইলো হচ্ছে আমাদের রোধের সাথে, হ্যাঁ, রোধের। আচ্ছা তোমরা এই জিনিসটাও হয়তো বা পড়ে আসছো মেডিকেলে, যে রোধ কয়টা জিনিসের উপর নির্ভর করে?
রোধ কয়টা জিনিসের উপর? রোধ আপেক্ষিক রোধ কয়টা জিনিসের উপর নির্ভর করে? দুইটা। হ্যাঁ, বুঝা গেছে? এই দুইটা জিনিস একটু মনে রাখবে যে রোধ চারটা, আপেক্ষিক রোধ দুইটা। ঠিক আছে? আর ফর্মুলাগুলো তো আশা করি ঝামেলার কথা না। কিন্তু হ্যাঁ, তো এখানে আসি যে আপেক্ষিক রোধ কি বলে, ব্লা ব্লা, এটা আসি। এখন দেখো কেস নাম্বার 3, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আয়তন অপরিবর্তিত রেখে একটা তার আছে, হ্যাঁ, এই তারটা নর্মালি আছে। এখন আমি যদি, আমরা স্থিতিস্থাপকতায় পড়ছি তাই না, যে আমি যদি একে টানি তাহলে এ কি হয়ে যায়, এর আয়তন তো চেঞ্জ হয় না তাই না। তাহলে এ কি হয়ে যায়, একটু লম্বা হয়ে যায়, এই দিকে চিকন হয়ে যায় তাই না, এই দিক বরাবর চিকন হয়ে যায়, এই দিক বরাবরও কি বেড়ে যায় একটু তাই না। তাহলে কি ওর আয়তনটা কিন্তু কি কনস্ট্যান্ট থাকলো। তাহলে আমি যদি কোনো একটা তারকে টেনে লম্বা করি, টেনে লম্বা করি, এই দেখো টেনে ওয়াটটা থাকে, তাহলে এন টেনে 3 গুণ যদি লম্বা করি তাহলে তার ফর্মুলাটা হবে হচ্ছে এইটা। ঠিক আছে? টেনে লম্বা করলে এন, আমি যদি ধরো যে 10 ওহম একটা তারকে টেনে 3 গুণ করলাম তাহলে তার রোধ কত হবে? 3 স্কোয়ার ইন্টু 10, তাহলে হচ্ছে কত? 90। বুঝতে পারছো? ভাইয়া এটা কিভাবে আসছে যে এন স্কোয়ার ইন্টু আর হবে? মুখস্থ। এখন কিভাবে আসছে এটা জানার দরকার নেই, এখন মুখস্থ। বুঝছো? মাইন্ড করিও না, এখন এটা অনেক প্রমাণ, তো এটা জানার দরকার নেই, এটা শর্টকাট, শর্টকাট আকারে মনে রাখো। এখন আরেকটা আছে হচ্ছে কেটে ফেললে কি হয়, ওটা আমি ও কেটে, যদি কেটে লম্বা করি তাহলে একটা ফর্মুলা হয়, ওইটা আমি সামনে পাই নাকি দেখি, যদি না পাই তাহলে আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে? মোস্ট প্রবলি ওটা এক্সপেক্টে আছে, তা আমি তোমাদেরকে ওটা দেখাই দিব, সমস্যা নেই। তাহলে এটা মনে রাখবা। ঠিক আছে? তারপরে আসি এখানে, এই তো আমি এই ম্যাথটা করাই দিলাম তোমাদেরকে, বুঝতে পারছো? এই তো ডিউতে আসছিল এটা। তারপর দেখো একটি তামার তারের রোধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ তামার তারের রোধ কত হবে? এটা বোঝা গেছে? এটাতে জাস্ট হচ্ছে আমাদের রেশিও। তোমরা একটা জিনিস জাস্ট মাথায় রেখে দিতে পারো যে যেই ফর্মুলাগুলোতে, হ্যাঁ, যে ফর্মুলাগুলোতে ইউজুয়ালি যদি মান দেয়, হ্যাঁ, মান দিলে যদি আমার মান করতে ক্যালকুলেটর লাগে, এই টাইপের ফর্মুলাগুলোর থেকে এই তো দ্বিগুণ করলে কিরকম চেঞ্জ হবে, 4 গুণ করলে কিরকম চেঞ্জ হবে, এই টাইপের মানে কোয়েশ্চেন আসবে। বুঝা গেছে? এই তো টেনে দ্বিগুণ করা হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেল, তাহলে এখানে তারটির রোধ কত হবে? তাহলে তারটির রোধ কত হবে বলো তো? এখানে হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ করছে তাই না, আপেক্ষিক রোধ দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, যেখানে দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, প্রস্থচ্ছেদ অর্ধেক হয়ে গেছে। তাহলে রেশিও করে এই দেখো কিভাবে আসছে, কে জানি জিজ্ঞাসা করছিল না, এই দেখো এখানে প্রমাণটা চলে আসছে অটোমেটিকলি, যে আমার যদি জাস্ট মান দিয়ে প্রমাণ হয়েছে আর কি। দেখো এখানে 4 গুণ হয়ে গেছে না, এই জায়গাটায় 2 গুণ করছে, দেখো টেনে দ্বিগুণ করছে তাই না, তাহলে দ্বিগুণ করলে 2 স্কোয়ার ইন্টু 4, 16। বুঝা গেছে? প্রমাণ পাইছো হালকা ছোটখাটো? ইভা নাকি জি মুন্নি? ভাইয়া। যাই ভাইয়া হোক, আমি ইভা। ইভা, আচ্ছা তোমাদের ভয়েস আমি চিনি না, সরি। আচ্ছা, তারপর দেখো ব্যাসার্ধের অনুপাত হবে, এখানে এই জিনিসটাও পারবা না যে সমান রোধ বিশিষ্ট তারের, এগুলো হচ্ছে জাস্ট রেশিও টাইপের প্রবলেম সবগুলা, তো এগুলো আমি আর করতেছি না। তারপর দেখো এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের প্রবলেম। দেখছো থার্মোডাইনামিক্সের একটা প্রবলেম এখানে ঢুকাই দিয়েছে, এইটা জিনিসটা আমরা পড়ছিলাম না, এটা কি দুই স্থির বিন্দু দিয়ে বের করছে না এটা। দেখো 0 ডিগ্রিতে রোদ দেয়া আছে, আবার 100 ডিগ্রিতে রোদ দেয়া আছে তাই না। তাহলে আমাদের কি, আমাদের আবার কিসে দেয়া আছে, চুল্লিতে যে কোনো একটা জায়গায় রোদ দেয়া আছে, তিনটা জিনিসই দেয়া আছে। তাহলে আমাদের এই জায়গাটায় আরেকটা জিনিস বের করতে বলছে, তার মানে আমাদের দুইটা স্কেল দেয়া আছে, দুইটা স্কেলের আমি কি জানি, একটা হচ্ছে কত 8, 20, 0, 100, এখানে একটা বলছে হচ্ছে আমার 32 ওহম হইলে এটা কত বের করতে পারবো না? পারবো? পারবো। জি ভাই। ঠিক আছে? তো আর এখানে দেখো হালকা পাতলা থিওরিটিক্যাল জিনিস, এগুলো হচ্ছে আমরা দেখাচ্ছি না। তারপর এগুলো সবগুলো, কোনো কঠিন ম্যাথ আপাতত নাই এখানে, তোমরা সবগুলাই পারবা। ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করো। তারপরে আসি তারণ বেগ, ড্রিফট ভ্যালোসিটি। এখন আমাদের এখানে দেখো তারণ বেগটা কি? তারণ বেগ হচ্ছে প্রবাহ, ইলেকট্রন যখন একটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বুঝা গেছে, সে যে ভ্যালোসিটিতে প্রবাহিত হয় সে ভ্যালোসিটিকে আমরা কি বলি? তারণ বেগ বলি। ঠিক আছে? তো তারণ বেগের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমাদের v = I n a e।
ঠিক আছে? এটার যে এককটা আছে সেটা তো অবভিয়াসলি এটাই আসবে, মিটার পার সেকেন্ড, কারণ হচ্ছে কি ভ্যালোসিটি। এই তারণ বেগকে আমরা এই আকারেও পড়তে পারি যে জে ডিভাইডেড বাই এন ই, এই আকারেও লেখা যায়। এখন যেটা কি ভাইয়া, যেটা হচ্ছে আমার প্রবাহ ঘনত্ব। একটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো যে এটা তার, তাই না? ওর ক্ষেত্রফল কোনটা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই লাল অংশ করা জিনিসটা, এটা যদি এক এ হয়, এটার মধ্য দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকেই কি বলি আমরা? প্রবাহ ঘনত্ব বলি। তা প্রবাহ ঘনত্ব জে ইজ ইকুয়াল টু কি আমার? আই বাই এ। ঠিক আছে? তো আই যদি আমরা বের করতে চাই, ধরো যে তোমাকে জে এর প্রবাহ ঘনত্বের একটা ফাংশন দিয়ে দিছে, হ্যাঁ? এটা কঠিন করতে চাইলে এই ফর্মুলাটা দিয়ে আসতে পারে, যে তোমাকে বলল যে জে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10 বলে দিল, তাহলে ওইটার ইয়া কি হবে? মানে ধরো যে একটা বৃত্তাকার পথ না, তো এটার মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহ কত হবে? তাহলে কারেন্ট প্রবাহ কত হবে এটা কিভাবে বের করবো? আচ্ছা, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি যেহেতু কমপ্লেক্স জিনিসটা আমি ধরেই ফেলছি, এটার আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়েই বুঝাই দিই। তোমাকে বলল যে একটা এটা হচ্ছে যে হচ্ছে কি ভেক্টর নাকি হচ্ছে স্কেলার, বলো তো? প্রবাহ ঘনত্ব ভেক্টর নাকি স্কেলার? কেউ আমাকে বলো যে প্রবাহ ঘনত্ব ভেক্টর নাকি স্কেলার? আল্লাহ, এই জিনিসটা পারতেছো না? প্রবাহ ঘনত্ব কি ভেক্টর নাকি স্কেলার? জলদি। স্কেলার না, না ভেক্টর। এই দেখো এখানে লিখাই আছে, আল্লাহ দেখো দেখো বলতে পারতেছে না। এই দেখো যে একটা ভেক্টর রাশি, এর একটা ভেক্টর আছে। আচ্ছা, এদের আই মধ্যেও তো ভেক্টর আছে। আচ্ছা দেখো একটা জিনিস, এটার প্রশ্নটা এরকম আসতে পারে যে মানে আমি যেটা ভাবতে নিছিলাম সেটা আসবে না, আমি যেটা আসতে পারে সেটা বলে দিই। দেখো, তোমাকে বললো যে কোনো একটা তারের প্রবাহ ঘনত্ব 10 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে? প্রবাহ ঘনত্ব 10 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তাহলে ওই তারের ওই তারের ব্যাসার্ধ 2 মিটার হলে কারেন্ট কত? বুঝতে পারছো? প্রশ্নটা ক্লিয়ার? এটার অ্যান্সার কত হবে কেউ একটু বলো? ভাইয়া ই মানে কি ইলেকট্রনের চার্জ? ই কই? ও হ্যাঁ, ই মানে ইলেকট্রনের চার্জ। ওই তো ইয়াতে তারণ বেগের ফর্মুলাতে, এই ফর্মুলাতে তো নাই। এটা বলো তো যে প্রবাহ ঘনত্ব দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ওই তারের ব্যাসার্ধ হচ্ছে আমার 2 মিটার হলে আই কত হবে? 40 ইন্টু পাই টু স্কোয়ার। 40 ইন্টু পাই টু স্কোয়ার, হ্যাঁ। কারণ কি আমার আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন এটা আছে না, এই ইন্টিগ্রেশনটা আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। টু টু ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, যেটা তোমরা এখনো শিখো নাই। তো জে ইন্টু হচ্ছে কি আমার এ। তাহলে আমাদের জে যেহেতু এখানে স্কেলার, এটা বাইরে চলে আসবে, এটাকে তো আমি ইন্টিগ্রেশন করবো না। তাহলে 20, এই যে এই জিনিসটা আছে এ আমার ডি এ, এটাকে স্কেলার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এটার ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে পাই আর স্কোয়ার। ঠিক আছে? তো পাই আর স্কোয়ার যদি আসে আমার 20 ইন্টু কি পাই ইন্টু হচ্ছে কি আমার আর স্কোয়ার, তার মানে হচ্ছে 40, তার মানে হচ্ছে আমার 80 পাই, এটাই আমার অ্যান্সার আসবে। বুঝা গেছে নাকি বুঝা নাই? ম্যাথটা বুঝছো? পাই ভাই এখানে ইন্টিগ্রেশন করতে আসলো? ইন্টিগ্রেশন, এই তো এই ফর্মুলাটা। আচ্ছা, এই ফর্মুলাটা আবার তাহলে তোমাদেরকে একটু বলি, এই ফর্মুলাটা কোত্থেকে আসছে আমার? জে ইজ ইকুয়াল টু কি ঘনত্ব ইজ ইকুয়াল টু আই বাই এ, তাই না? আমার যদি ধরো যে লাইক এটা যদি ইয়ার জন্য হয়, কি বলে, খুব ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য হয়, হ্যাঁ খুব ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য হয়, তাহলে আমার কি হবে? এখানে ডি এ হয়ে যাবে না? ঘনত্ব তো সেম থাকবে, তাহলে জে ডি এ ইজ ইকুয়াল টু আমার ডি আই হবে না? ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য আমার ক্ষুদ্র আই যাবে। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি হচ্ছে কি পুরা আইটাই পাবো না, তাহলে পুরো আই পাইলাম আমি ইন্টিগ্রেশন করে
তাহলে এখানে আমি যে তো ঘনত্ব তো চেঞ্জ হয় না, ঘনত্ব তো ফিক্স থাকবে। আর হচ্ছে আমার এই যে ইন্টিগ্রেশন আসবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন আসবে। আর যদি এখানে আমাকে বলে যে ওর যে প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে গোলাকার, তাহলে এখানে আমার কি হবে, পাই আর স্কোয়ার হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু। যদি বলে হচ্ছে বর্গাকার, তাহলে হবে হচ্ছে এ বি, তোমার ভ্যালু দেওয়া থাকবে। যদি বলে সামান্তরিক, সরি বর্গাকার হলে এ স্কোয়ার হবে, আর সামান্তরিক বললে এ বি হবে। ব্যাপারটা বুঝা গেছে? এই ফর্মুলাটা মানে যদি এটা আমি তোমাদেরকে বললাম একদম হাইয়েস্ট কঠিন কি আসতে পারে, বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। ফাইরুজ বুঝছো? ফাইরুজ, ফাইরুজ নাই? ভাইয়া প্রবলেম মনে হয়। হ্যাঁ, ভাইয়া নেট প্রবলেম মনে হয়। ও আচ্ছা, ওর নেট প্রবলেম, আচ্ছা প্যারা নাই। আচ্ছা, তারপরে আসি। এখানে তারণ বেগ আর হচ্ছে এই দেখো আমি যেটা তোমাদেরকে দেখাই দিলাম সেটা যে জে এন, বুঝা গেছে? এটাই আমাকে চাইছিল যে ওদের সম্পর্কটা কি। তারপর তারপর এটা দেখো হারানো বিভব বের করতে বলছে, তো আমাদের বিভব জিনিসটা বের করতে পারবো না। বিভব ডেল ভি, হারানো বিভব ডেল ভি ইজ ইকুয়াল টু আইআর। তো এখানে হারানো বিভব কত, আমার হচ্ছে 12 ভোল্ট ছিল, এখানে 7 ভোল্ট হয়ে গেছে। তাহলে কি আমার এখানে যে লস হয়েছে সেটাই তো আমার হারানো বিভব, যা হচ্ছে ওই তারের মধ্য দিয়ে ছিল, তাই না? তাহলে হচ্ছে আমার আইআরটা বের হয়ে গেল, আইআর ভ্যালু ওখান থেকে বের করতে পারবো। ক্লিয়ার? আশা করি এগুলো ঝামেলা হওয়ার কথা না, সোজা সোজা জিনিস। তারপর দেখো এখানে হচ্ছে আমার ওহমের সূত্র। এই দেখো ওহমের সূত্রের শর্তগুলা কি, নির্দিষ্ট তাপমাত্রা হইতে হবে এবং পরিবাহী হইতে হবে। তাহলে হচ্ছে আমার আইভি, এখানে হচ্ছে আমার আইআর আসে, এগুলো জানো। ওহম, আর এখানে হচ্ছে আমার জিটা কি, সিমেন্স, ঠিক আছে? সিমেন, এইটা তো জানো, ঠিক আছে? এখন আসো আমার সিরিজ, আমরা সিরিজ যেই ইয়াগুলো কনফিগারেশন জানি, এখান থেকে ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, ফিজিক্সের ক্ষেত্রে এই চলতরিৎ থেকে একটা রিটার্ন আসবে, চলতরিৎ থেকে একটা রিটার্ন আসার পসিবিলিটি 90%, এবং রিটার্নটা অবভিয়াসলি সার্কিট রিলেটেড হবে। বুঝতে পারছো? অবভিয়াসলি সার্কিট রিলেটেড হবে একটা রিটার্ন। তাহলে আমাদের রিটার্নটা এখান থেকে একটু সার্কিট একটু ছোটখাটো, বেশি কমপ্লেক্স ওই কারেন্ট ডিভাইডার ল হ্যান ত্যান ওগুলোর যে কমপ্লেক্স বড় বড় ম্যাথ আছে না কিছু, যে আমরা অনেক বড় বড় ইয়া চালাই, লুপ চালাই, 3-4টা করে থাকে, অত বড়গুলো দেখবা না। যে সিম্পল যে লুপ হাইয়েস্ট ওগুলো দেখবা, প্লাস হচ্ছে সিম্পল যে হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, এগুলো কি বুঝো না? পড়ছো? আমি যদিও এখন বলবো হালকা পাতলা, বাট এগুলো পড়ছো যে কারেন্ট ডিভাইডার ল কি, ভোল্টেজ ডিভাইডার ল কি? ইভা? ভাই কিছুতে পড়ছিলাম। ও আচ্ছা, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো একটা জিনিস আমি তোমাদেরকে জাস্ট বেসিকগুলো বলি, যে একটা সিরিজ আমার ধরো যে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, তাই না? এখানে একটা আমার আর আছে, এখানে আর টু আছে, তাহলে এই কম্বিনেশনের মধ্যে দিয়ে আর ওয়ান আর টু, আর এটা হচ্ছে আমার ভি, তাই না? তাহলে এই কম্বিনেশনের মধ্যে দেখো আমার এখানে আর যেটা যাবে, হ্যাঁ, আই যেটা যাবে, সেটা আমার এটার মধ্যেও যা ঢুকবে এটার মধ্যেও আই তা ঢুকবে, তাই না? এখন কাহিনী হয় হচ্ছে এখানে যদি 10 ভোল্ট দিই, ঠিক আছে, এখানে 10 ভোল্টটা ও যেহেতু এই প্রান্তটা 10 এই প্রান্তটা 0 ভোল্টেজের ভোল্টেজ পার্থক্য, তার মানে কি ওকে যখন এই দিক থেকে ফিরে আসবে তখন ওকে 0 হয়ে ফিরে আসতে হবে। এখন দেখো এই 10 হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওর এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। ধরো যে সাপোজ 2 ভোল্ট হইল ড্রপ, তাহলে এই প্রান্তটা 10 থাকবে, ভোল্টেজ ড্রপ যদি 2 হয় এই প্রান্তটা 8 হয়ে যাবে। আবার এই জায়গাটাতে অবশ্যই তাহলে কি ভোল্টেজ ড্রপ হবে, 8 ভোল্টেজই ড্রপ হবে, তাহলে ও 0 হবে। বুঝা গেছে? নইলে কি ও 0 হইতে পারবে না, আর 0 না হলে আমার সার্কিটটা হবে না। বুঝা গেছে? তাহলে আমার এখানে একটা ভি ওয়ান হবে, আর এখানে ভোল্টেজ ড্রপ ভি হবে। তার মানে ভি, এটার ক্ষেত্রে ভি টোটাল ইজ ইকুয়াল টু আমার কি, ভি ওয়ান প্লাস ভি টু, আর এটাকে আমরা কি বলি, ভোল্টেজ ডিভাইডার ল বলি। ঠিক আছে? যে আমার দুইটার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ লস গেল। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এখন দেখো ভোল্টেজ ডিভাইডার লটা আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি, যে দেখো এখানে আমি 10 দিলাম, তো ধরো যে এটা যদি আমার 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে আমার টোটাল কারেন্ট কত হবে বলো তো? টোটাল কারেন্ট হবে হচ্ছে আমার 5, আমার কারেন্ট হবে হচ্ছে 2। তাহলে আমার এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, এই 2 ইন্টু এই 2, তাহলে কত, 4। আর এখানে ভোল্টেজ ড্রপ হবে 2 আর 3, 6। তার মানে আমার কত হইলো ভোল্টেজ ড্রপ, 2, আর হচ্ছে একটা হচ্ছে ভি ওয়ান হচ্ছে আমার 2, সরি 4, আর ভি টু হচ্ছে আমার 6। এই দেখো 6 আর 4 মিলে কি আমার 10 হলো না? তার মানে আমার জিনিসটা ঠিক আছে।
ব্যাপার বুঝা গেছে? আর শর্টকাট হিসেবে এই ফর্মুলাটা মনে রাখতে পারো যে নিজের ভোল্ট ডিভাইডেড বাই টোটাল সিরিজে কত তুল্য রোধটা দিছে, বা সিরিজের যে রোধটা এখানে, সরি তুল্য রোধ হবে না, এখানে সিরিজ কয়টা জিনিস সিরিজে আছে ওদের সব রোধটা ইনটু হচ্ছে টোটাল ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা ওই হিসেবেও দেখি। এখানে হচ্ছে আমার 5, নিজেরটা কত 2 ডিভাইডেড বাই 5, আর হচ্ছে আমার সিরিজের ভোল্টেজ 10, মনে হচ্ছে কত 2 আর হচ্ছে 4। হ্যাঁ, মিলছে। বুঝা গেছে? এই জিনিসটা বুঝছো? কারেন্ট ডিভাইডার ল, সরি ভোল্টেজ ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তারপরে আসি। দেখো, তারপরে হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে কি হয়, সমান্তরালের ক্ষেত্রে কি হয়। সমান্তরালের ক্ষেত্রে আমাদের দেখো, আমাদের সমান্তরালের রুলস আমি আর দেখাচ্ছি না, তাই না? আমি হচ্ছে জাস্ট দুইটা দিয়েই দেখাই যে আমার এখানে যদি 10 ভোল্ট হয়, হ্যাঁ, তো সমান্তরালের ক্ষেত্রে আমার কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিফারেন্ট হয়। তাহলে আমার এখান থেকে যে কারেন্টটা যায় সেটার একটা পোর্শন এখানে ঢুকবে, আর একটা পোর্শন হচ্ছে এখানে ঢুকে। ঠিক আছে, এটার রোধ যদি 2 হয়, এটার রোধ যদি 3 হয়, তাহলে ওরা যে ঢুকতেছে এদের যেই ইয়াটা আছে না, ভোল্টেজ আছে না, দুটোটার ভোল্টেজ কিন্তু সেম থাকে, ভোল্টেজের কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কিসের, আমার কারেন্টের। তাহলে আমি এই ম্যাথটা করি। আচ্ছা, এখানে 4 দিই, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এই সার্কিটটা তুল্য রোধটা কত? তুল্য রোধ হচ্ছে আমার 1/2 প্লাস হচ্ছে 1/4, তাহলে হচ্ছে কি আমার 4 1 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু আমার 4/3 হচ্ছে আমার তুল্য রোধ। ঠিক আছে, তাহলে 4/3 যদি তুল্য রোধ হয়, তাহলে আমার আই কত হবে? আই হবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, তাহলে হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার আড়াই, আড়াই ইন্টু 3 6 7.5। ক্যালকুলেশন কিভাবে করলাম এটা বুঝছো? হ্যান্ড ক্যালকুলেশন এইভাবে ফাস্ট করা লাগে, তোমাদেরকে এই টাইপের ভ্যালু দিবে। তোমরা এইভাবে যদি রাখো, মূলত তুমি যদি এখানে পয়েন্ট করে ফেলতো, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা এত সুন্দর একটা ভ্যালু আসতো না। বুঝতে পারছো ইভা, মুন? জি ভাইয়া। জি ভাইয়া। আমার ক্যালকুলেশনটা আমি কি করছি, আমার ক্যালকুলেশন কি ভুল আছে কিনা ক্যালকুলেটরে মেরে একটু দেখো, মানে ভুল হইতেও পারে, কিন্তু আমার যতটুকু মনে হয় হবে না। এখানে আমি কি করলাম, জাস্ট হচ্ছে আমি ওই সূত্র টুত্র এসব লিখি নাই, আমি জানি যে উল্টাই দিব, তাহলে আমি উল্টাটাই লিখছি। উল্টাটা লিখে আমি জানি যে এই জিনিসটা আসছে, আমি এটাকে আর ছোট করতে পারবো না, তাহলে উল্টাই দিচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমার আর রোধ। এখন আমার আর রোধটা কি করব, এখানে আমি আই ইজ ইকুয়াল টু ভি, ভি ডিভাইডেড বাই আর। তো আর আমি যদি 4 লিখি, এখানে আমার 3 যাবে, তাহলে 10কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, এটা আমি কেমনে করছি, আমি যদি 100কে 4 ভাগ করি 25 হয়, তার মানে 10কে করলে 2.5 হবে, স্বাভাবিক 2.5। আর এটার সাথে আমি যদি 3 গুণ করি 6, 6 এর সাথে আবার যদি 0.5 গুলো, এটা যদি আমি এই টাইপের জিনিসগুলো আমি খুব সিম্পলি করি। আমি যদি এইভাবে গুণ করি, এইভাবে করা যায়, কিন্তু আমি করি কি জানো, এখানে আমি 2কে 3 বার গুণ করি, প্লাস এখানে 0.5 আছে সেটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে আমার 6 প্লাস হচ্ছে 0.5, তার মানে হচ্ছে কি 7.5 আসে। আমি এইভাবে মানে হচ্ছে করাটা আমার সহজ লাগে আর কি। বুঝতে পারছো? ভাইয়া এমনিও 3 প্রতিসম 75 আর 1 ঘর আগে দশমিক দিলেই হয়। হ্যাঁ, ওই তো মানে যার যেভাবে আর কি সুবিধা আর কি, আমি এইভাবে করতাম আর কি। যে দশমিকের এইটা আসলে যেমন এই টাইপের গুলা, যে আমার 30, আমার 3 আর 11, এটা আমি কেমনে করতাম, এটা এটা গুণ করলে কেমনে করবা? আমি 10+3 দেখবো 11। হ্যাঁ, আমি ওটাই করি, যে এই টাইপের জিনিসগুলো এইগুলাই পোলাপাইন বুঝে না, যে 3×10 = 30, এখানে জাস্ট আমি 13 করবো, 143 হয়ে যায়। আমার কেন গুণ করতে হবে এটা? আমার যদি এখানে 2 আসে, আমি কি করব, এটার সাথে জাস্ট আমি 26 যোগ করব, তাহলে 156 হয়ে যায়। বুঝতে পারছো? পোলাপাইন গুণ করবে, অনেক বড় ক্যালকুলেশন করে ফেলবে, হ্যান্ড ক্যালকুলেশন এত কঠিন না। তো এই টাইপের ক্যালকুলেশন গুলো আসে। তাহলে আমাদের এখানে কি আসলো, আই এর ভ্যালু আসছে, আমি কোথায় থেকে কোথায় চলে গেলাম, আই এর ভ্যালু আসছে আমার 7.5। তাহলে দেখো, এখানে আমার আই এর ভ্যালু 7.5 আসছে। এখন আমার আই এটা কোথায় যাবে, একবার আই 1 এ ভাগ হবে, একবার আই 2 তে ভাগ হবে, তাই না? তাহলে দেখো আমার এই দুই প্রান্তে কিন্তু বিভব কত ছিল? আচ্ছা, আমি বিভবের ভ্যালু দিই নাই, বিভব 10 দিছিল। 10 দিছিলাম না? আচ্ছা, 10। আচ্ছা, 10 দিলাম, তাহলে আমার আই এখানে কি হবে, দুই প্রান্তে বিভব সেম না, তাহলে আমার 10
ডিভাইডেড বাই কি, প্রথমটার জন্য একটার জন্য 2 হবে, আরেকটার জন্য কি হবে 10 ডিভাইডেড বাই কি হবে 4 হবে। তাহলে দেখো আমার এখানে আই কত আসে 5 আসে, আর এটাতে আই আসে হচ্ছে আড়াই। দেখো আমার যেই টোটাল আই সেটাকে মিলে গেল না, তা বুঝা গেছে। এটাকে আমরা কি বলি কারেন্ট ডিভাইডার ল বলি। তাহলে আমাদের কারেন্ট ডিভাইডার ল এর হচ্ছে এটা হচ্ছে শর্টকাট, যে যেটা নিজের রোধ সেটা নিচে রাখবো, নিজের রোধ যদি 2 হয় সেটাকে নিচে রাখবো, টোটাল রোধ সেটা আমি উপরে রাখবো। টোটাল রোধ এখানে আমাদের কত বের হয়েছিল, টোটাল 4/3, তাই না, 4/3 উপরে রাখবো, ইন্টু হচ্ছে টোটাল কারেন্ট দ্বারা গুণ করব। আচ্ছা টোটাল কারেন্ট দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের কি আসে 4/6 ইন্টু হচ্ছে 7.5। এখন হচ্ছে 4, এটা যে 2 দিয়ে ভাগ করে এখানে 2, এখানে আসবে 3, 7.5 দিয়ে ভাগ করলে কত আসে 2.5, আর 2.5 ইন্টু হচ্ছে 4.5। আমার মিল কিরে, ভুল করছি আমি আমি কি ভুল করলাম? এখানে তো 5 আসার কথা মোস্ট প্রবাবলি, তাই না? আচ্ছা একটু দেখি তো, এখানে ফর্মুলা কি দিল আমার, আই নিচ, আচ্ছা আই সমান্তরাল, আর সমান্তরাল, আমার আসছে হচ্ছে 4/3, উপরে 4/3 বসাইলাম। এখন হচ্ছে আর হচ্ছে নিচ, মানে হচ্ছে আমার নিচ কোনটা, এইটা নিচ 2 দিলাম, 2 আর 4ই তো ছিল তাই না, 2 দিলাম, ওকে ফাইন। তাহলে আমার টোটাল আই 7.5, টোটাল আই আমার 7.5 আসছিল। আচ্ছা তাহলে হচ্ছে আমার উপরে 4, নিচে হচ্ছে 3 ইন্টু 6, তাহলে 3 ইন্টু 6, আর এখানে হচ্ছে আমার 7.5। 2 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 3, 3 যদি আমি এখানে দিই তাহলে হচ্ছে আমার কত আসে 2.5ই আসে। আচ্ছা হ্যাঁ আমি গুণ করতে ভুল করছি, দুরু 2.5 ইন্টু 5 আসে। কেউ এটা আমার ধরাইতে পারলা না, এ হে, আমি তো ঠিকই করছিলাম, জাস্ট লাস্টের স্টেপে গুণটা ভুল করছি, আমার তো 5ই আসে। বুঝতে পারছো তাহলে শর্টকাটটা? জি ভাইয়া। শর্টকাটটা ঠিক আছে, আমি তো বললাম কি রে শর্টকাট ভুল হবে কেন। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাদের কি বলতেছে, এই ম্যাথটা এই টাইপের যেগুলো আসে এই টাইপের সার্কিট তোমার রিটেনেও দিতে পারে, আবার এমসিকিউতেও দিতে পারে, ঠিক আছে। তো আমাদের এগুলো হচ্ছে যত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করতে পারবা তত লাভ আর কি। এখানে আমাদের কি, এখান থেকে শুরু করছি, তার মানে আমার এইটা আগে আর নিব না, আমার কি কোনটা, এইটার সাথে এই দুইটা হচ্ছে প্যারালালে আছে, এইটার সাথে এই দুইটা প্যারালালে, মানে আমার এই দুইটা প্যারালাল একবার করব, বা এই তিনোটাই প্যারালাল করে এটার সাথে যোগ করে দিব। বুঝতে পারছো? তো ওই দেখো তিনটা প্যারালাল করে যোগ করে দিছে, তো ওইটাই তারপরে এখানে এল আর এম তুল্যরোধ বের করতে বলছে, তুল্যরোধ বের করতে পারবা। এখানে কত হবে, এখানে তুল্যরোধ হবে হচ্ছে 10 প্লাস 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 20 হবে, 20 না, হ্যাঁ 20। এটা আমি কেমনে করলাম দেখো, তিনোটার ভ্যালু সেম, তিনোটার ভ্যালু সেম হইলে কি আমার 3 উপরে 3 আসবে, নিচে 3 আসবে, শেষ 1 আসবে এটা। বুঝছো? তারপর দেখো এখানে i1 এর ভ্যালু বের করতে বলছে, আর i2 এর ভ্যালু বের করতে বলছে, এখানে 9, তাহলে আমি এখানে কি করব 9 ডিভাইডেড বাই কি দিব 0.6 দিব, আমার আর কোনো কাজ নাই। না সরি 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 সরি, এটা এইভাবে করা যাবে না, 9 ডিভাইড বাই দিব না, কারণ কি এটা আমি এইভাবে কেন করতে পারবো না, কেউ বলতে পারবা? আমি এখানে 9 ডিভাইডেড বাই 0.6 করতে পারবো না, কারণ হচ্ছে দেখো এখানে আমার একটা লস হয়ে গেছে, এখানে 5 ভোল্ট থাকার কারণে এখানে আমার একটা লস হয়েছে। তো আমি এখানে কত ভোল্ট লস হয়েছে এটা আমাকে আগে জানতে হবে। হচ্ছে 5 ইন্টু হচ্ছে 0.6, আমি যেভাবে করতাম ম্যাথটা সেভাবে করি, 0.6 ইজ ইকুয়াল টু আমার কত আসে 5 ইন্টু 0.6 হচ্ছে আমার 3 আসে, তাই না, 3। তাহলে আমার এখানে 3 ভোল্ট লস হচ্ছে, তার মানে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের রোধ হচ্ছে 6, সরি ভোল্ট হচ্ছে 6, তাহলে 6 ভোল্ট হইলে 6, এখানে আমার কি চাইছে i1 এর ভ্যালু চাইছে, আর রোধ দেয়া নাই, আর এর ভ্যালু দেয়া নাই এখানে, আচ্ছা সমস্যা নেই, আমি i2টা বের করি। তাহলে হচ্ছে আমার 6 ভোল্ট, 6 ভোল্ট যদি হয় তাহলে এখানে আমার i2 হচ্ছে 6 ভোল্ট ডিভাইডেড বাই আর, তাহলে এখানে আমার আসে হচ্ছে 0.5, তাহলে হচ্ছে আমার 0.6 আসতেছিল, তার মানে হচ্ছে 0.1। কি করলাম বি 0.4, আচ্ছা এখানে আমি মনে হয় ভুল করছি, আচ্ছা আমি আরেকবার একটু করি, এখানে কিছু একটা গোলমাল করলাম মনে হচ্ছে। আহা, আচ্ছা তাহলে এখানে আমার কত ভোল্ট লস হচ্ছে আমি এটা বের করি আগে। তাহলে আমার যাচ্ছে 5 ইন্টু 0.6,
সিক্স, তাহলে এটার আমি কি গুণটা ভুল করছিলাম? বলো তো একটু কেউ, এটা কি আমার গুণ ভুল করছিলাম? থ্রি হবে না এটা? ঠিকই ছিল। থ্রি হবে, জি তাহলে ভাই। তাহলে আমার দুইটা পয়েন্টের ভোল্টেজ পার্থক্য কত? দুটো পয়েন্টের ভোল্টেজ পার্থক্য হবে হচ্ছে আমার সিক্স। আচ্ছা আমি সিক্স বের করলাম। আচ্ছা 6 ভোল্ট যদি পার্থক্য হয়, তাহলে তো আমার এইভাবে মিলতেছে না কেন? হুম, এখানে কি দাঁড়াও, এখানে কি আমার আর দেওয়া নাই? এখানে তুল্য রোধ, আচ্ছা আর বের করে আচ্ছা এখানে আরটা বের করে নিছে ওরা সামহাউ, বুঝছো? এখানে আরটা আগে বের করছে। আচ্ছা আর না বের করেও তো আমি করতে পারতেছি, দেখি তো। এখানে আমার 6 ভোল্ট, তাই না? আমার তো এখানে 0.6 ঢুকতেছে। আচ্ছা আমি 0.6 ঢুকতেছে, ফাইন। আমার এই দুটা পয়েন্ট হচ্ছে আমার 6 ভোল্ট পার্থক্য, ফাইন। তাহলে আমি আই টুটা বের করি। আমি আই টুটা বের যদি করি, আই টু হচ্ছে আমার 6 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে আমার 30, তাই না? 6 ভোল্ট ডিভাইডেড বাই 30, এটার ভ্যালু কত আসে বলো তো? 0.2। 0.2, তাই না? তাহলে এই তো হয়ে গেল তো। তাহলে আমার আই ওয়ান কত হবে? 0.4 না? কারণ কি আমার এই দুইটার যোগফলই তো, এই দুটো আই ওয়ান প্লাস আই টু, এই দুটোর যোগফল হবে হচ্ছে কত? 0.6 হবে, বুঝতে পারছো? 0.6 হবে। আমি যদি একটা আই টু বের করে ফেলতে পারি, আমি আই ওয়ানও পাবো। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এত কিছু বড় করার দরকার নাই, আমি যেভাবে করলাম সেইভাবে বুঝছো। এখানে অনেক কমপ্লেক্স করে করছে, এত বড় করার দরকার নেই। আমি যেভাবে করছি এইভাবে হচ্ছে ছোট করে করার চেষ্টা করবা। আমার প্রসেসটা কি বুঝছো নাকি বুঝো নাই? আমি আরেকবার বলবো, সমস্যা নেই। হ্যালো, জি ভাই বুঝছি। বুঝছো? তাহলে দেখো কত সিম্পলি করা যায় জিনিসগুলা, তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে। কারণ কি, যাদের বেসিক ক্লিয়ার নাই, যে এখানে যে 3 ভোল্ট লস হবে এটা না করেই ওরা হচ্ছে তুল্য রোধ এই আটটা বের করার লাগবে, কিন্তু এই ম্যাথে হচ্ছে আমার এই আটটা বের করার কোনো দরকারই নেই, তাই না? এই দেখো এখানেই তোমার কত মিনিট টাইম সেভ করতে পারলা, আমি যেভাবে করলাম সেইভাবে হচ্ছে কত মিনিট টাইম সেভ করলা। ধরো যে এখানেই তোমার 2 মিনিট না হলো, ধরো যে 1 মিনিট তো টাইম মিনিমাম সেভ হইলো। যে এই ম্যাথটা এই প্রসেসে করতে যাবে তার মাথা পাগল হয়ে যাবে। সে আগে আর বের করবে, আর থেকে তাকে কি বের করতে হবে, আর থেকে আই বের করতে হবে। এত ঝামেলা আমার দরকার নেই। কারণ আমাকে এই দেখো ইনফরমেশন দেওয়াই আছে, ইনফরমেশন যখন দেয়া আছে ওটার পূর্ণ ইস্তেমাল করা লাগবে, বুঝছো? তারপরে আসি, তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের ব্যাটারির ধনাত্মক প্রান্ত স্থির লাগিয়ে, এখানে কি টাইম চলে গেল? ওয়ার্নিং আসলো মনে হয়। আচ্ছা তাহলে দেখো এখানে সার্কিট সলভ করবা। সার্কিট সলভ আমি তোমাদেরকে দেখাইছি, তো আমি আর দেখাবো না। সার্কিট সলভ করতে গিয়ে যদি প্রবলেম পাও যে ভাইয়া এখানে এই সার্কিটটা কেমনে হয়েছে, সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? আমি আর সার্কিট, হ্যাঁ, এখানে হুইস্টন ব্রিজ নীতি, হুইস্টন ব্রিজটা কি বলে দেখো। আমি তোমাদেরকে হুইস্টন ব্রিজটা একটু দেখাই দিই। এখানে হুইস্টন ব্রিজের প্রবলেম কই দিছে, কালার কোড লাগবে না, হুইস্টন ব্রিজ দেয় নাই। ধরো হুইস্টন ব্রিজ শান্ট দিছে, তুল্য রোধ দিছে, মিটার ব্রিজ দিছে, হুইস্টন ব্রিজ তো দিবে, এই তো হুইস্টন ব্রিজ। এখন হুইস্টন ব্রিজ দেখো এখানে আমাদের যেই ব্রিজগুলো আছে, হ্যাঁ, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে পি কোনটা, কিউ কোনটা, আর কোনটা, জেড কোনটা, সরি আর কোনটা, এস কোনটা, ঠিক আছে? এখন বলো তো পি কোনটা? এইটা। আর কোনটা? আর পি কোনটা? এর নিচে আর। পি এর নিচে আর, এই তো এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার এস। পি কিউ আর এস। এখন তোমাকে বুঝতে হবে যদি এই রেশিওটা পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, হ্যাঁ, এই রেশিওটা যদি মেইনটেইন করে, তাহলে এই গ্যালভানোমিটার যেটা আছে সেখানে আমার ডিফ্লেকশন দিবে না। কিন্তু যদি এই রেশিওটা না মেইনটেইন করে, তাহলে এই গ্যালভানোমিটার একটা ডিফ্লেকশন দিবে, ঠিক আছে? ডিফ্লেকশন দিবে, এইটুকু বুঝতে পারছো? এখন তোমাকে বলবে যে আমার 4টা বাহু দেয়া দিল, হ্যাঁ, ধরো যে 4টা বাহু দেয়া দিল, যে এস এর ভ্যালু ধরো যে 1 আছে। এখন এস এর ভ্যালুর সাথে আর কত ওহম যোগ করলে বা সমান্তরালে রাখলে আমার এটা গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিবে না, বা হচ্ছে কি গ্যালভানোমিটার ডিফ্লেকশন না দেওয়া মানে কি সাম্যাবস্থায় রাখা, তাই না? এখন সাপোজ তোমার এই যেই তুমি রেশিওটা দেখলা, যে আমি এখানে করি 3/5 ইন্টু কি 4 ইজ ইকুয়াল টু আমার এস, তাহলে কত আসলো 12/5, তাই না? এটা আসলো, কিন্তু আমার 1 আছে,
তাহলে কি আমার এটা বড় আছে না, এই ভ্যালুটা কি একের থেকে বড় আসলো না? একের থেকে বড় আসলে কি হবে, আমরা মানে এখানে যে ভ্যালু আছে সেটার থেকে যদি বড় থাকে তাহলে আমাদেরকে কিসে যোগ করতে হবে, শ্রেণীতে। আর যদি কম আসতো তাহলে আমি কিসে যোগ করতাম, সমান্তরালে। এই জিনিসটা বুঝছো? জি ভাইয়া। এই জিনিসটা বুঝছো তাই না? তাহলে হুইস্টন ব্রিজ আমাদের এখান থেকে শেষ বলা যায়। হুইস্টন ব্রিজে এই দুইটাই ম্যাথ আসবে, যে কত ওহম যোগ করতে হবে বা কিসে যোগ করতে হবে, এটা সাম্যাবস্থায় আছে কিনা। যদি কপাল ভালো থাকে তাহলে পি বাই কিউ আর আর বাই এস এই ফর্মুলা দিয়েই ম্যাথ তুলে দিবে। তারপরে এখানে কালার কোড এটা করার দরকার নাই, কালার কোড থেকে আসবে না আশা করি, কালার কোড নাই বইয়ে। তারপরে দেখো আমাদের এই যে এই জিনিসটা আছে, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই দেখো এই দুইটা জিনিস যখন দেখো সিরিজে থাকে, হ্যাঁ, এই তো এই দুইটা গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমার সিরিজে থাকে মানে আই ধ্রুবক, এই তো এই ফর্মুলা আই ধ্রুবক, তখন হচ্ছে কি আমার পি সমানুপাতিক হচ্ছে আর। কিন্তু যখন আমার সমান্তরালে থাকে তখন হচ্ছে আমার ভি ধ্রুবক, এই দেখো কোথায় গেল, পি হচ্ছে কি, এই তো ভি ধ্রুবক, তখন হচ্ছে আমার পি ব্যস্তানুপাতিক আর। ঠিক আছে? ওই তো এর আগে একদিন শিখাইছিলাম না, কোনটার ক্ষেত্রে জানি, কোনটার ক্ষেত্রে জানি তোমাদেরকেই তো পড়াইলাম। যাই হোক, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো এই ব্যাপারটা? ও সরি, ক্যাপাসিটরের ক্ষেত্রে পড়াইছিলাম তাই না? ক্যাপাসিটরের ক্ষেত্রে এই ব্যাপারটা বুঝছো, গ্রাফ দুইটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি। তারপরে এখানে আর কি কি আছে, এই টাইপের জিনিসগুলো রিডিং একটু দেখবা, সলভ করবা নর্মাল। ভি ইজ ইকুয়াল টু আইপি, এই ফর্মুলা দিয়ে, সরি, পি ইজ ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলা দিয়েই ম্যাথগুলো আছে, ঠিক আছে? 1 কিলোওয়াট, এই দেখো এই টাইপের সিম্পল জিনিসও চলে আসে অনেক সময়। তারপরে হচ্ছে এই ফর্মুলাগুলো একটু দেখবা বইয়ে, এইচ এর কিছু ফর্মুলা আছে না, এইচ দিয়ে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাই না? এখানে তিনটা ফর্মুলা আছে, এই তিনটা ফর্মুলার নামগুলা পড়বা, ঠিক আছে? তিনটা ফর্মুলা কোনটা, প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি, ক্লিয়ার? এই তিনটা জিনিস একটু দেখবা, কারণ এখান থেকে ও দিয়ে দিতে পারে যে এটার প্রথম সূত্রটা কি ছিল, বুঝতে পারছো? তারপর এই দেখো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, তোমার আই দেয়া থাকবে, টি দেয়া থাকবে, তোমার হচ্ছে কি কিউ এর ভ্যালু বের করতে বলবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমার এক মাসে বিদ্যুৎ নির্ণয় করাটা, এগুলো তোমরা 9-10 থেকে পড়ে আসছো, তো এগুলো দেখবা। তারপর হচ্ছে শক্তি ব্যবহারের অনুপাত, সেম জিনিস, সেম। আর কি আছে, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যদিও এখানে রিটার্নে দিছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই ম্যাথটা। কারো কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? না ভাইয়া। শিওর? আচ্ছা, তারপর আসি, আরেকটা জিনিস মনে রাখবা যে কোন যন্ত্র কোন যন্ত্র কার কার সূত্র মেনে চলে সেগুলো একটু দেখবা, যেমন তারপর হচ্ছে কোন যন্ত্রের কাজ কি, যন্ত্রের কাজ দেখবা, কোন সূত্র মেনটেন করে সেটা দেখবা, সূত্র মেনটেন করে, ঠিক আছে? হুইস্টন ব্রিজটাই আলটিমেটলি ম্যাক্সিমাম যন্ত্র মেনটেন করে, কিন্তু কোন একটা জানি করে না, কোনটা জানি করে না, পোটেনশিওমিটার না? ওটা হচ্ছে হ্যাঁ পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার হুইস্টন ব্রিজ নীতি মেনে চলে না, বাকিগুলো মেনে চলে, বুঝতে পারছো? তারপর সব ওই তো কির্শফের সূত্র মানে। তারপরে হুইস্টন ব্রিজ দিয়ে কি মারা যায়, হুইস্টন ব্রিজ দিয়ে কি মাপি আমরা, কি মাপি বলো তো? কি মাপি, রোধ মাপা যায়, ঠিক আছে? কিন্তু এটা মনে হয় অ্যান্সারটা কি আছে, এটা একটু বইয়ে একটু চেক করিও তো, এই অ্যান্সারটা হুইস্টন ব্রিজ দিয়ে কি মাপা যায়। হুইস্টন ব্রিজ দিয়ে তো মোস্ট প্রবাবলি তড়িৎ প্রবাহ কতটুকু যাচ্ছে নাকি এটা মাপা যায় না, নাকি রোধ? আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ, হুইস্টন ব্রিজের রোধ ঠিকই আছে, কারণ হচ্ছে একটা প্রান্তে যদি আমি একটা অজানা রোধ রাখি এবং এটা যদি সাম্যাবস্থায় করে দিই, তাহলে আমি এই অজানা রোধটার ভ্যালু বের করতে পারবো হুইস্টন ব্রিজ দিয়ে, বুঝতে পারছো? এই দেখো আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম এটা ডিউতে আসছে, এই ম্যাথটা, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি, দেখো মিটার ব্রিজ, মিটার ব্রিজের জাস্ট খুব সিম্পল একটা ম্যাথ, যে আমাদের যদি 100 মিটার মিটার ব্রিজ থাকে, তো মানে একটা 100 মিটারই থাকে মিটার ব্রিজ, তো এটা যদি এক্স পরিমাণ, এক্স একটা পজিশন দিল যেটা হচ্ছে আমার দৈর্ঘ্য এল, তাহলে হচ্ছে ওটা কি করা যায়, ওটার ফর্মুলা দিয়ে আমার
বের করতে হবে। যে এই তো একটা ম্যাথই করে দিই, তাহলে বুঝবা যে ফাঁকে এক পাশে হচ্ছে আমার 2 ওহম আছে, এক পাশে হচ্ছে আমার 4 ওহম আছে, সাম্যবিন্দুটা কোথায় হবে? তাহলে সাম্যবিন্দুটা কোথায় হবে? তাহলে আমরা কি জানি 2 বাই হচ্ছে আমার 3, তাহলে হচ্ছে আমার এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি? 200 মাইনাস 2L ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3L। তাহলে L ইজ ইকুয়াল টু আমার কত? 200, এই 200 না, সরি আমি কি ভুল করতেছি, কি রে ক্যালকুলেশন ভুল করতেছি কেন? 2 বাই 3, 3L, ঠিক আছে। তারপরে হচ্ছে 200 মাইনাস 2L, এ আচ্ছা এটা এই পাশে গেলে 2L হবে, আমি এখানে মাইনাস করছি 5L। তো 5L 200, L ইজ ইকুয়াল টু আমার 40। ক্লিয়ার? বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে আসবে? এই দেখো, আমি যেটা বললাম যে পটেনশিওমিটার কি, হুইস্টন ব্রিজ নীতি না ভাইয়া এখানে বিভব পতন। হ্যাঁ বলো, কোনটা জানি বললা, বলো ভাইয়া একটু। এখানে এল আর হচ্ছে 100 - এল এর পরিচয়টা কি? 100 মাইনাস এল, এখন এটা হচ্ছে তুমি 100 মাইনাস এল পরিচয়টা হচ্ছে আমি তোমাদের বলি। মিটার ব্রিজটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজের মতনই কাজ করে, ঠিক আছে। তো এখন ধরো যে তোমার এই পাশে তুমি, আমি জাস্ট সিম্পলি বলি যে এই পাশে আমি যদি 2 রাখি, এই পাশে 3 ওহম রাখলাম এইটার ক্ষেত্রে, হ্যাঁ। এখন আমি উপরে কি রাখছি? 2 রাখছি, নিচে 3 রাখছি না, তাই আমার উপর এল 100 মাইনাস এল হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে যে প্রান্তে আমি উপরে যদি 2 রাখি, তাহলে আমার এই প্রান্ত থেকে কতটুকু দূরত্বে আছে সেটা নির্দেশ করে, যে সাম্যবিন্দুটা কোথায়, কত মিটারে আছে। যেমন হচ্ছে আমার 40 মিটারে আসলো। এখন তুমি যদি উপরে 3 রাখতা, মানে সাপোজ উল্টে গেলাম, আমার এখানে 3 রাখছি, এখানে 2 রাখছি, ব্যাপারটা এরকম। তাহলে হচ্ছে এখান থেকে 0 বিন্দু কল্পনা করো। তাহলে আমি যদি এটা রাখি, তাহলে এলটা আমার মাইনাস এল হয়ে যাবে। তার মানে আমার এই যে সাম্যবিন্দুটা সেটা আমার এখানে চলে আসবে, 60তে চলে আসবে। বুঝা গেছে? পরিচয়টা বুঝতে পারছো? ভাই এল মানে হচ্ছে তাহলে যেটা উপরে রাখবো সেখান থেকে ডিস্টেন্সটা, হ্যাঁ, যে এই যে রোদটাকে উপরে বলে, রাখবো। হ্যাঁ বলতে পারো যে 2 বিন্দু থেকে ডিস্টেন্সটা, যে আমার 1 মিটার বাম প্রান্ত থেকে, আচ্ছা বাম প্রান্ত থেকে, এলটা হচ্ছে বাম প্রান্ত থেকে ডিস্টেন্স, এটা মনে রাখো, বাম প্রান্ত থেকে, তাইলে আর একটু ক্লিয়ার, যে বাম প্রান্ত থেকে, ঠিক আছে, এখান থেকে। বুঝা গেছে? ভাই এখানে দুইটাই রোদ থাকে? হ্যাঁ দুইটাই থাকে, রোদ দুইটার বেশি থাকে না। আর যে এখানে এটা হচ্ছে হুইস্টন ব্রিজ নীতি কেমনে জানো? এই যে এখানে আমাদের দুইটা তার ডিভাইড হয়ে গেল না, এই তো তার এখানে যদি থাকে, তাহলে এখানে একটা তার অর্ধেক, এখানে একটা তার অর্ধেক হয়ে গেল না। এই দুইটা তারেরও তো রোধ থাকে, তো আলটিমেটলি কয়টা রোধ হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা মিলে হচ্ছে আমার হুইস্টন ব্রিজ হয়। এটা আমাদের ফার্স্ট ইয়ার এক্সপেরিমেন্ট ছিল, ফার্স্ট ইয়ার ল্যাবে। বুঝতে পারছো? তোমরাও কলেজে হয়তো বা করছো, কলেজে হুইস্টন ব্রিজ থাকে, ঠিক আছে। তারপর দেখো, আমাদের এই যে জিনিসটা আছে তুল্য রোধ তো আমরা পড়ছি, তাই না? এখন তোমাদেরকে ওপেন সার্কিট পড়াবো, নোডাল অ্যানালাইসিস হালকা পাতলা, এটা তোমরা একটু জেনে রাখলে আশা করি মানে হয়তো বা কাজে লাগতে পারে। নোডাল অ্যানালাইসিস কি? সাপোজ এখানে একটা ইয়া আছে, আর আছে, হ্যাঁ। আমার কারেন্ট যাচ্ছে এই দিক থেকে, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে বলো তো? এইদিকে যাবে নাকি এদিকে যাবে? এ দিয়ে যাবে নাকি বি দিয়ে যাবে কারেন্ট? দিকে বি দিয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার, ও সব সময় ওর যেদিকে ওর শক্তি কম খরচ হয় ওই দিক দিয়ে যাইতে চায়। আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সি পয়েন্ট। এখন তোমাকে বললো যে এই তো এরকম সার্কিট দেখছো আগে? এ আর সি পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3। আচ্ছা না, দুটোটাই 2 দিলাম। তাহলে আমার কারেন্ট ফ্লো কত, আই কত ছিল? বা হচ্ছে যদি এটা সমান্তরাল হয় I1 প্লাস I2 কত হবে? এটাকে কি আইডেন্টিফাই করতে পারবা? এটা আসলে সার্কিটটা কিতে না আছে, ভাই, সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে?
কিছুই বুঝতে পারতেছি না, না তাই না? তাহলে দেখো আমি হচ্ছে ফার্স্টে 3টা পয়েন্ট আগে ডিনোট করে নিব, তাই না? আমার হচ্ছে 3টা পয়েন্ট আমি রাখলাম। এখন দেখো এ আর বি, তাই না? এ আর বির মধ্যে কে আছে? জাস্ট এটা আছে, দুইটা আছে, তাই না? তাহলে আচ্ছা আমি মনে হয় ভুল করছি। আচ্ছা আমি মনে হয় সার্কিটটা আঁকতে ভুল করছি। আচ্ছা যাই হোক, আচ্ছা সরি, আমি সার্কিটটা একটু আঁকতেই ভুল করছি। তার আমার এখানে একটু ভুল হয়েছে। আর এখানে একটা রোদ দেওয়া লাগতো, এখানে আরেকটা রোদ দেওয়া লাগতো, তাইলে হয়েছে। আচ্ছা এখন দেখো আমি এখন কিভাবে এটা সলভ করব। এটা যদি করি তাহলে আমাদের এ আর বি এই দুইটা মিলে আমি একটা কি করতে পারি, একটা রোদ কল্পনা করতে পারি না? তাহলে দেখো এ আর বি এর মধ্যে কয়টা রোদ আছে? জাস্ট একটা আছে, তাই না? তাহলে বি আর সি এর মধ্যে কয়টা আছে? একটা আছে। আবার এ আর সি এর মধ্যে কয়টা আছে? একটা আছে। তাইলে আমার সার্কিটটা হচ্ছে এরকম, মানে হচ্ছে আমার পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে ওগুলার ক্ষেত্রে আমার জাস্টিফাই করা লাগবে। বুঝতে পারছো? তাইলে এখন আমার সার্কিটটা সোজা হয়ে গেল না? যে এ আর বি এর মধ্যে দুইটা ছিল, সেটাকে আমি একটা বানাই বসাইলাম। বি আর সি এর মধ্যে কয়টা ছিল? একটা ছিল। আর এ আর সি এর মধ্যে একটা ছিল। তার মানে এই দুইটা হচ্ছে আমার সিরিজে মিলে এটার সাথে প্যারালালে। বুঝা গেছে সার্কিটটা? জি ভাইয়া। এখন বুঝতে পারছো? জাস্ট আমাকে পয়েন্টগুলো একটু আলাদা আলাদা করে করতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে। ভাই উপরে যে আরেকটা রোদ ছিল, ওটা ওটা কি নাই? ওইটা আর ওই এ তো আর বি ওই এর দুই, উপরে? হ্যাঁ এই দুইটা মিলে তো আমি একটাই মানে তুল্য রোধটা নিয়ে নিছি আর কি। তুল্য রোধ নিয়ে এখানে জাস্ট জি সিম্পল ভাই। ভাবে বসাই দিছি আর কি, জাস্ট ডিরেক্ট বসাই দিছি। তুমি চাইলে এখানেও একটা মানে ওইটা যদি তুল্য রোধ না করি তাহলে এরকম হবে জিনিসটা। বুঝতে পারছো যে এই দুইটা সমান্তরালে, আবার এটা এই দুইটার সাথে এটা সমান সিরিজে, আবার এই এই পুরো নিচেরটা কম্বিনেশনের সাথে এটা সমান্তরালে। ক্লিয়ার? বুঝা গেছে নাকি জি বুঝা যায়নি? ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসগুলো আজকে দেখাচ্ছি, এই তো যেমন এইটা দেখাইলাম, তার আগে হচ্ছে কোনটা জানি দেখাইলাম। এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, ঠিক আছে? তো এগুলো যদি ভুল ভাইয়া করতে, কারশফটা একটু দেখাই দেন। কেভিএল কেসিএল, আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা শানটা শেষ করি, এখানে বইয়েরগুলো দেখাই দিই। কেভিএল কেসিএল দেখাইতাম, শান শেষ হলে বই শেষ হবে। তো বইয়েরটা দেখাই দিই জাস্ট। যে শান্ট মানে হচ্ছে বিকল্প পথ গ্যালভানোমিটারের সাথে কিসের সাথে? সমান্তরালে যুক্ত থাকে, ঠিক আছে? আর শান্টের হচ্ছে আমাদের এই ফর্মুলা দুইটা একটু জাস্ট দেখে নিবা যে আইজি ইজ ইকুয়াল টু কি আমার এস শান্টের রোধ গ্যালভানোমিটারের রোধ ইনটু হচ্ছে আমার টোটাল ঠিক আছে? আর যে এখানে এই যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা হচ্ছে মানে কি জানি বলে, পাল্লা বৃদ্ধি মোস্ট প্রবাবলি না কি জানি একটা বলে। তো আই এস যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে সরি এন কে পাল্লা বৃদ্ধি বলে, ঠিক আছে? এন মাইনাস এন ইনটু হচ্ছে আমার আই। এখানে এনটা হচ্ছে ওর হচ্ছে কি পাল্লা বৃদ্ধি। আচ্ছা এখানে যেটা ছিল, এখানে এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে আমার পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? তো শান্ট ব্যবহারে এন গুণ বা এন মাইনাস এন গুণ কারেন্ট ফ্লো করানো যায়, ঠিক আছে? তো আমাদের এই দুইটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। পাল্লা বৃদ্ধি দিয়ে তোমাদের কি বলে, এখানে দুই একটা ম্যাথ আছে তোমাদের, আমির স্যারের বইয়েও কিছু ম্যাথ আছে। তো ওই ম্যাথগুলো একটু করলে পাল্লা বৃদ্ধি নিয়ে আর টেনশন করার দরকার থাকবে না। বুঝা গেছে? যেমন দেখা এখানে আমি একটা ম্যাথ করে দিই। এটা হচ্ছে আমার কি 100 ওহম গ্যালভানোমিটার, মানে এটা হচ্ছে আমার জি। তারপরে হচ্ছে এখানে আমার
এত আই যায়, আইজি যায়, তড়িৎ নিরাপদে যাইতে পারে। এটা হচ্ছে আমি এখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে চাই, মানে হচ্ছে আমার এখান দিয়ে একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারতো নিরাপদে, কিন্তু আমি এত একটু বেশি কারেন্ট দিতে চাই, তাহলে আমার কত ওহমের শান্ট লাগবে। তার মানে আমি পাল্লাটা বৃদ্ধি করলাম না, এই তো আমি কতটুকু, কত গুণ করলাম, 0. এত এত গুণ করলাম না, 10⁻³ গুণ বাড়াই দিলাম না, তাহলে আমি এখন শান্টের যে রোধ সেটা আমার কত লাগবে, এই তো এই ফর্মুলাতে আমি বসাই দিব যে n-1 আমার রোধ যত ছিল তত ইজ ইকুয়াল টু আমার শান্টের রোধ কত। বুঝা গেছে কনসেপ্টটা? আমি কত গুণ বৃদ্ধি করলাম সেটাই হচ্ছে আমার কি, এই যে আমাদের শান্টের এস যেটা লিখলাম n মাইনাস, সরি জি 1 n-1 ইজ ইনটু, হ্যাঁ এটাই। তো এখানে এনটা হচ্ছে আমার কি, কতটুকু বাড়াইলাম, কত গুণ করলাম সেটাই। ভাইয়া এন বের করে ফর্মুলা কই যেন লিখলাম? এন বের করার ফর্মুলা এন হচ্ছে জাস্ট পাল্লা বৃদ্ধি, এটা কোনো ফর্মুলা না। মানে আগে কত গুণ ছিল, আগে ধরো যে 1 ছিল, এখন হচ্ছে 10 হয়ে গেছে, তার মানে ওটার পাল্লা হচ্ছে কত, 10 গুণ। আগে 100 ছিল, এখন হচ্ছে 1 লাখ হয়ে গেছে, তাহলে কত, আচ্ছা 1 লাখ না 1000, তার মানে হচ্ছে কি 10 গুণ। বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের পাল্লা এই টাইপের এই জিনিসগুলো একটু নিজেরা দেখে নিবা। এখন আসি জাস্ট হচ্ছে আমাদের তো কেভিএল কেসিএলটা দেখাই, ঠিক আছে? কেভিএল কেসিএলটা একটু দেখাই নি। কেভিএল কেসিএল আগে পড়ো নাই একদমই? ভাই পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা, কেভিএল কেসিএলটা একটু হালকা দেখাই দিই। কেসিএলটা আগে দেখাই, হ্যাঁ। কেসিএল কি, কেসিএল হচ্ছে সিম্পল, তোমার একটা পয়েন্ট আছে, একটা পয়েন্টে হচ্ছে আমার অনেকগুলা কারেন্ট, এই ধরো যে আমি সাপোজ দেখো এখন কিছু কারেন্ট হচ্ছে ঢুকতেছে, কিছু কারেন্ট বের হচ্ছে না, 2 I3 I4 I5 I6 I7 I8, তাই না? 8টা কারেন্ট দিলাম, তাহলে যেগুলো ঢুকতেছে I1 I2 প্লাস I3 প্লাস I6, এই যে 4টা কারেন্ট ঢুকতেছে না, এই 4টা কারেন্ট ঢোকা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যে কয়টা কারেন্ট বের হচ্ছে, I4 বের হচ্ছে, I5 বের হচ্ছে, I7 বের হচ্ছে, প্লাস I8 বের হচ্ছে। ঠিক আছে? তার মানে একটা পয়েন্টে টোটাল নিট আই নিট ইজ ইকুয়াল টু 0 হবে। মানে হচ্ছে যে পরিমাণ কারেন্ট এখানে এই পয়েন্টে ঢুকতেছে মানে কম্বাইন্ড করে, ঠিক সেই পরিমাণ কারেন্টই কি হচ্ছে, ওর বের হচ্ছে। বুঝা গেছে? যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে সেই পরিমাণ কারেন্টই কি আলটিমেটলি বের হচ্ছে। ঠিক আছে? কেসিএল বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন ভোল্টেজটাতে চাই। ভাই এত সুন্দর করে তো থাকে না, যে বের হচ্ছে ঢুকতেছে এত ভালো করে তো থাকে না। না তো এত ভালো করে থাকে না, তোমাকে জাস্ট চিত্র দিয়ে দিবে যে এ পয়েন্টে এত ভালো করে থাকে না, মানে এটাই, মানে কি বলবো, এমসিকিউতে এগুলাই আসবে। এমসিকিউতে তোমাকে দিবে যে এরকম একটা চিত্র দিবে, যে এরকম দিবে, ঠিক আছে, যে বলবে যে এই পয়েন্টে আসতেছে হচ্ছে, যদি আসে আর কি, কেসিএল আসে, তো হচ্ছে তোমাকে বলবে যে এটা যদি 5 হয়, এটা এখানে ডিরেকশন দেওয়া থাকবে অবভিয়াসলি, এটা হচ্ছে যদি 2 হয় তাহলে I3 কত, এরকম আসবে, বা বলে দিবে, ভাষা দিয়ে বলে দিবে। আর যদি তোমার সার্কিটে থাকে, সার্কিট যদি থাকে, ধরো যে এরকম, ওই তো সার্কিটে তো আমরা ওই তো কেভিএল কেসিএলই করলাম, ওই তো আমরা যখন এখানে ভোল্টেজ করলাম, এই তো এই পয়েন্টটা চিন্তা করো, যতটুকু ঢুকতেছে আই, আমরা I1 I2 এরকম করে ডিভাইড করলাম না, তাহলে এই তো এই পয়েন্টে আমি যদি কেভিএল কেসিএল অ্যাপ্লাই করি, I1 প্লাস I2। বুঝতে পারছে? বুঝতে পারছো? মানে পয়েন্ট, তুমি যে জি কোনো একটা পয়েন্টেই ক্যালকুলেশন করবা, জাস্ট হচ্ছে ওখানে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে, কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, দ্যাটস ইট। আচ্ছা, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি দেখো, এখন হচ্ছে কেভিএল। এখন কেভিএল হচ্ছে আমাদের ধরো যে একটা ব্যাটারি দিছি, একটা রোদ দিলাম, একটা ব্যাটারি দিলাম, আর একটা রোদ দিলাম,
আরেকটা ব্যাটারি দিলাম, রোদ দিলাম, দিলাম এটার আবার এখান থেকে আরেকটা রোদ দিলাম। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এখানে ধরো যে এটা E1, এটা E2, এটা E3, সরি সরি, এটা R1, R2, R3, R4, এটা হচ্ছে আমার E3। তাহলে এখানে যদি আমি KVL অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমার KVL অ্যাপ্লাই করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি এখানে লুপ নির্ধারণ করা। এখানে কয়টা লুপ আছে বলো তো? তিনটা না? আমি চাইলে তিনটা লুপ নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে আমার পুরাটা, আবার একটা হচ্ছে জাস্ট এইটা, আর একটা হচ্ছে জাস্ট এইটা। তিনটা লুপ, তাই না? এখন তিনটা লুপ ধরো যে আমি ফার্স্টে 1 নাম্বার লুপ এই পাশেরটা নিয়ে জাস্ট কাজ করি, তাহলে আমি লুপের ইকুয়েশনটা কিভাবে লিখবো? E1, হ্যাঁ, আমার এই পাশে প্লাস আছে না, এই পাশে মাইনাস, তার মানে আমি যেটাকে ঢুকবো সেটা হচ্ছে আমার প্লাস, যেদিক দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস। এখন দেখো এখানে আমি তাহলে এটা প্লাস এটা মাইনাস, আমি যেহেতু এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে? আমি ধরে নিলাম যে আই যদি এদিক, আচ্ছা আমার আই এর ডিরেকশনও ধরো যে দেয়া আছে, এখানে আই দেয়া আছে ডিরেকশন। এখানে হচ্ছে আমার I3 এদিকে গেল, এখান দিয়ে আমার I2 গেল, আবার এখান দিয়ে I2, এখান দিয়ে I3, এখান দিয়ে আবার I1 আসলো। ঠিক আছে, তাহলে আমার পুরাটাতে আমি যদি ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমার এদিকে হচ্ছে কি, আমি এদিকে যাচ্ছি, I1 ঢুকতেছে R1, ঠিক আছে, তারপর এটাতে কি ঢুকতেছে, I3 R4 প্লাস এখানে আবার কি I1 R3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফার্স্ট লুপের জন্য, মানে এই ইকুয়েশন লেখাটাই হচ্ছে কি আমার KVL, জাস্ট আর কিছুই না। এখন যদি তোমার একটা এখানে আমি যদি ভাই একটু আরেকবার বলবেন ইকুয়েশনটা কিভাবে লিখছেন? আচ্ছা আমি ইকুয়েশনটা লেখা বুঝাচ্ছি, দাঁড়াও। আমার ধরো এই যে এই লুপটার কথা চিন্তা করো, এই যে লুপটা আছে, হ্যাঁ, আমি ব্যাটারিকে আগে মার্ক করে নিব যে প্লাস আর মাইনাস। ঠিক আছে, ব্যাটারি আমি যেই প্রান্তে ঢুকতেছি, মানে প্রথমটা আমি প্রথম পয়েন্ট থেকে কাউন্ট করতেছি, তাই না? তার মানে প্রথম পয়েন্ট প্লাস হয়ে গেল আমার, এটাকে আমি তাহলে রোধগুলোর প্রথম পয়েন্ট আমি প্লাস দিয়ে নিব। ঠিক আছে, এখন আমার কারেন্টের ফ্লো আর জানার দরকার নাই। ঠিক আছে, এখন দেখো আমি এই দিকে যাচ্ছি, আমি এই দিকে মানে হচ্ছে লাইক ক্লকওয়াইজ নিচ্ছি, তাহলে আমি এইদিকে ঢুকতেছি, এখানে আমার ই আসছে আগে, আমি ই লিখলাম, এখানে আমার আর আসছে R1 I1 লিখলাম, এখানে কারেন্টটা কি ছিল, আমার I1 ছিল, তারপর এই লাইনে আমার কারেন্ট হয়ে গেছে I3, তাই আমি I3 আর রোধ লিখলাম, এখানে আমার কারেন্ট হয়ে গেছে আবার I1 R3, তাহলে আমার R1 সরি I1 R3, মানে হচ্ছে যতগুলো ভোল্টেজ আছে এই লুপে আমি সবগুলার যে কম্বিনেশন সেটা হচ্ছে আমার 0 হবে। দ্যাটস ইট, বুঝতে পারছো? এখন দেখো এখান থেকে যদি তুমি সামহাও যদি আই এর ভ্যালু বের করো, হ্যাঁ, আই এর ভ্যালু ধরো যে তোমার -2 আসলো, প্রবলেম নাই, তার মানে হচ্ছে তুমি আইটা এইদিকে ধরছিলা, তোমার আইটা আসলে এইদিকে না এইদিকে ছিল, এইদিকে হবে। বুঝা গেছে? I1টা এইদিকে যাচ্ছে, এটাই মিন করে। এখানে মাইনাস আসা মানে হচ্ছে তুমি যেদিকে ঢুকছো তার অপোজিট মিন করে। যেমন ধরো আমি আরেকটা, এই জিনিসটা বুঝছো না যে কিভাবে আমি এই ইকুয়েশনটা লিখি? হ্যাঁ, নিচেরটা I1 কেন হচ্ছে, মানে I3 কেন হয় নাই? এটা তোমাকে দেয়া আছে কারেন্ট, বুঝছো? আর এখানে আমি জি ভাইয়া। লিখছি যে কারণ হচ্ছে এই দেখো এখানে কারেন্ট ভাগ হইছে না, এখানে I3 আর I2 আকারে গেছে, আবার যদি কম্বিনেশন হয়ে এখানে আসে পুরা I1ই হয়ে যাবে না। আমি জি এরকম ভাইয়া। ওই সেন্সে দিছি আর কি আমি, কিন্তু এরকম তোমাকে নাও দেয়া থাকতে পারে। তোমাকে ধরো যে সাপোজ আমি তোমাকে একটা জিনিস দেখাই, তোমাকে এরকম একটা না সিম্পলি ছোট সার্কিটই দিই, এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে একটা দিল, এরকম একটা সার্কিট দিলাম, হ্যাঁ, এখানে জাস্ট একটাই ভোল্টেজ সোর্স দিলাম, দুইটা ভোল্টেজ সোর্স দিলাম, তাহলে আমার যে লুপগুলো আছে, এখন তোমাকে বললাম যে আমার হচ্ছে I1 হচ্ছে এইদিকে, আবার I2 হচ্ছে এইদিকে, আবার I3 হচ্ছে এইদিকে। এখন তুমি কিভাবে সার্কিটটা লিখবা? তাহলে আমি প্লাস মাইনাস আগে দিয়ে নিই। এই দেখো আমি যদি এখন কোনটাকে আগে ধরবো, আমি ধরো যে এখন হচ্ছে আমার কি মাইনাসকে আমি আগে ধরতেছি না, তার মানে আমি হচ্ছে এখান থেকে শুরু করতে পারি, আবার কি এখান থেকে শুরু করতে পারি। এখন তুমি কোথা থেকে শুরু করবে তোমার ব্যাপার। এখন আমি ধরো যে প্লাস দিয়েই আমি কমফোর্টেবল, তাহলে আমি যেটাতে ঢুকতে বের হচ্ছি সেটা প্লাস, তাহলে আমার পরেরটা প্লাস, তাহলে এখানে এটার পরেরটা প্লাস। ঠিক আছে, আমি পরেরটা প্লাস, ঠিক আছে, মানে আমি যেটাতে পরেরটা প্লাস, আমি পরেরটা থেকে শুরু করছি, কারণ ঢুকতেছে কোনটাতে, মাইনাসে ঢুকতেছে, তার মানে যেটাতে ঢুকবে সেটা মাইনাস, মাইনাস 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 প্লাস।
বুঝা গেছে? এখন আমি এই লুপটা কল্পনা করি। আমার এই লুপে আমার কি হবে, আমি যদি প্লাস নিয়ে ইয়া করতেছি, হ্যাঁ প্লাস নিয়ে যদি করো সমস্যা নাই, তাহলে আমার E1, ধরো এটা E1 দিলাম, এটা E2 দিলাম, ঠিক আছে? আমার প্লাস যদি ইকুয়েশনে রাখতে চাও, তাহলে আমার E1 প্লাস থেকে হচ্ছি। এখন আমি কোথায় ঢুকতেছি? মাইনাস না, আমার কি পাইছি? মাইনাস পাইছি না? তাহলে আমার এখানে একটা মাইনাস হবে আই, তাহলে হচ্ছে আমার আই এখানে আর, যদি এটা আর হয় R1 হয় তাহলে R1। এখন দেখো এখানে আমার, আমি কিসে ঢুকতেছি? মাইনাসে ঢুকতেছি না? মাইনাসে জি ঢুকতেছি ভাইয়া। না? তাহলে আমি এখানে মাইনাস দিব, প্লাস হচ্ছে কি I3, এখানে আমার হচ্ছে আর সাইন মানে আই এর ডিরেকশনটা এখানে কনসিডার করা লাগবে না, ঠিক আছে? তুমি যখন এই সাইন দিয়ে নিবা তখন হচ্ছে আই এর কন্ডিশন তোমার কনসিডার করা লাগবে না। তারপর হচ্ছে আমার এখানে R2 হইলে R2, ঠিক আছে? তুমি যদি হ্যাঁ, কখন আই এর সাইন কনসিডার করবা, যে দেখো আমি যখন এই তো এই আর এর সাইন যখন তুমি কনসিডার করবা না, সাপোজ এখানে আমি অন্যরা হচ্ছে অনেকে করে হচ্ছে আই এর সাইন মানে হচ্ছে লাইক আর এখানে আছে আই এর সাইন কনসিডার করে, করে না সরি, হ্যাঁ কনসিডার করে কখন, তখন যে আমি এখানে হচ্ছে আমার ইয়ে আছে E1 আছে, আমি এখন ই দিলাম, এখানে আর সাইন আই হচ্ছে আমার এইদিকে আসলে উল্টা দিকে যাচ্ছে, আমি ধরছি এইদিকে, আই যাচ্ছে এইদিকে, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার আই এ R1 ইজ ইকুয়াল টু 0 এরকম হয়। কিন্তু আমি হচ্ছে কনসিডার করে নিছি যে এইটা আমার মাইনাস এটা প্লাস, তাহলে আমার কি, আমার আয়ের যে উল্টা ডিরেকশন সেটা হচ্ছে আমার এখানেই মানে হয়ে যাচ্ছে, এটা সাইন মানে এটাই বুঝাচ্ছে। বুঝা গেছে? এখানে দুইবার মাইনাস করে দিলে জিনিসটা ভুল হবে। ক্লিয়ার এখন বিষয়টা? ভাইয়া আপনি যে প্লাস মাইনাস লিখছেন ওগুলো তো আই এর ডিরেকশনই লিখছেন তাই না? আই এর ডিরেকশন না, আমি হচ্ছে আমি এই তো ব্যাটারির উপর বেস করে লিখছি। আই যদি এখানে আমার নাও থাকতো সমস্যা নাই, আমি কোন ক্লকওয়াইজ নিচ্ছি আমি এই অ্যাঙ্গেলে লিখছি, আমি কোন দিকে ক্লকওয়াইজ লুপ নিছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ লুপ নিছি, আমি এইটার উপর বেস করে আই এর ডিরেকশন লিখছি। আমি কারেন্টের উপর বেস করে লিখি নাই কিন্তু, আমি কোন ডিরেকশন নিছি, আমি কোন লুপ নিছি, আমার লুপগুলো কোন দিকে, অলওয়েজ আমি ক্লকওয়াইজ লুপ নিছি। তাহলে আমি যদি এই দিকে যাই তাহলে আমার আগে আমি কি পাবো? মাইনাস পাবো আর এর। আমি এখানে আই এর পাথের উপর বেস করে মাইনাস দিই নাই কিন্তু। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ভাইয়া মানে যেদিক দিয়ে আর কি কারেন্ট যাবে ঢুকবে সেই দিক প্লাস, আর যেদিক দিয়ে কারেন্ট বের হবে ওই দিক মাইনাস, তাহলে মানে আই এর ডিরেকশনই লেখা। আমার ক্লকওয়াইজ, আচ্ছা আমি হয়তো বা ভাষাগত ভুল করছি, যে আমি যে দিক দিকে যাচ্ছি মানে আমি যে ক্লকওয়াইজ যাব সেখানে আমি যেটা আগে পাবো সেটা হচ্ছে মাইনাস, সেখানে পরে যেটা পাবো সেটা প্লাস। আমার ক্লকওয়াইজ ডিরেকশনে, কারেন্টের ডিরেকশন ভুলে যাও, ঠিক আছে? আমার ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক আছে? কারেন্ট এখানে যাই থাকুক, কারেন্ট উপরে যাক বা নিচে যাক ডাজন্ট ম্যাটার, আমি যদি ঢোকারটাকে মাইনাস ধরি তাহলে এখানে ঢোকারটাকে মাইনাস ধরবো, আমি যদি ঢোকারটাকে প্লাস ধরি এখানে ঢোকারটাকে প্লাস ধরবো, ঠিক আছে? মানে আমি কোন ডিরেকশনে যাচ্ছি, আমি এই ডিরেকশনে গেলে, আচ্ছা আমি আবার সুন্দর করে নিচে আঁকাই, তোমাদের যেহেতু কনফিউশন হয়েছে আমি আবার আঁকাই। এই যে দেখো কিরে লিখে না কেন, কিরে কি হইলো? আচ্ছা দেখো এরকম আছে না, এটা হচ্ছে আমার ঠিক আছে? এখন দেখো আমার আয়ের কোনো ডিরেকশনে আমি জানি না, ঠিক আছে? আয়ের কোনটা কোন দিকে দেওয়া আছে আমার এটা দেখার বিষয়ই না, আমি জাস্ট দেখবো আমি কোন দিকে লুপ নিচ্ছি, আমি এই দিকে লুপ নিচ্ছি তাই না? তাহলে আমি শুরুতে কি পাবো? এখানে মাইনাস দিকটা পাবো, তাহলে আমি ঢোকারটাকে মাইনাস ধরতেছি, তাহলে আমি যেদিকে ঢুকবো এটা মাইনাস এটা প্লাস, আমি ঢুকতেছি মাইনাস প্লাস, ঠিক আছে? আমি এই সার্কেলে নিব। এখন যদি আমার আই কোন দিকে আছে ডাজেন্ট ম্যাটার, আমার আই এদিকেও দিতে পারে, আমার আই এদিকেও দিতে পারে, মরে যাক। কিন্তু যখন আমি এই যে রোধের প্লাস মাইনাস দিয়ে নিব না, তখন আমার হচ্ছে এই ই এর ডিরেকশনের সাথে আমার আই এর ডিরেকশনটা কনসিডার করতে হবে, যেটা একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য তুমি আর এর ডিরেকশনটা করে নিয়ে দিলে তাহলে আমার আই এর ডিরেকশনটা বের করতে সহজ হবে। এখন বুঝতে পারছো ইভা, মুন, জি ভাইয়া। ফাইরুজ? স্টার্ট করবো। জি বুঝি জি পারছি। ভাইয়া। তাহলে একটু প্র্যাকটিস করিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট হচ্ছে কি লুপের মধ্যে জাস্ট আমি ভোল্টেজ লসগুলা দেখবো, যে ই আর হচ্ছে এখানে যে লসগুলো হয়েছে সেটা, ঠিক আছে? আমাদের ভোল্টেজ এখানে যেটা নিব এই তিনটা, তাহলে আমাদের যদি তিনটা আননোন থাকে I1 I2
i3, ধরো যে তিনটা আননোন, তাহলে আমাদের কি তিনটা লুপই কাজে লাগাইতে হবে, কারণ কি আমার তিনটা ইকুয়েশন বানাইতে হবে। সাপোজ ধরো যে দুইটা আননোন, ধরো যে i1 i2, তাহলে তোমার এই তিনটার মধ্যে যেই দুইটাতে শুধু i1 আর i2 আছে, ওই দুইটা মিলে হচ্ছে তুমি ইকুয়েশন বানাই জাস্ট i1 আর i2 বের করবা। বুঝা গেছে? তোমাদের কয়েকটা এইটার জন্য সার্কিটের জন্য আমি বলি, সার্কিটের জন্য তোমরা কয়েকটা সিকিউ প্রবলেম আছে না তোমাদের, বোর্ড কোয়েশ্চেন, কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দেখলে আইডিয়া হয়ে যাবে, কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করিও। আর আমি তোমাদেরকে সার্কিটের কয়েকটা কোয়েশ্চেন দিব, আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে? রাত্রের দিকে বা কালকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। তাহলে আজকে এইটুকু ভাইয়া থাকুক, চলো দড়ি প্র্যাকটিস করো, ঠিক আছে? ভাইয়া ভাই আপনাকে যদি ম্যাথের অনুশীলনী ছবি পাঠায় দেই, আপনি একটু দাগাই দিবেন যে কোনগুলা রিটেনের জন্য করতে হবে। ম্যাথের অনুশীলনী আচ্ছা গ্রুপে দিও, আমি বলে দিব। ও ভাইয়া। অনুশীলনীর দিও না, দাঁড়াও, অনুশীলনীর দিও, তার সাথে হচ্ছে এক্সাম্পলের দিও। আচ্ছা, তোমাদের চারজন আছো না? হ্যালো, জি ভাইয়া। তোমরা চারজন আছো না? আমার কাছে তো লেটেস্ট বই নাই, সেই জন্য আমি দিতে পারতেছি না। তোমাদের চারজনের কাজ হচ্ছে যে আটটা আটটা, কয়টা চ্যাপ্টার টোটাল ফিজিক্সের? 14টা চ্যাপ্টার না? 14টা, একজন হচ্ছে। ভাইয়া হ্যালো, ফিজিক্স ম্যাথ বলছি। কিসের ম্যাথ? আচ্ছা ম্যাথের না, তোমাদেরকে ফিজিক্সেও আমি এটা চাচ্ছিলাম, তো আমি তোমাদেরকে ফিজিক্স ম্যাথ একটু দাগাই দিতে চাচ্ছিলাম। তো তোমরা হচ্ছে ফিজিক্সের জাস্ট এক্সাম্পল যেগুলো আছে না, হ্যালো, জি ভাইয়া। একটু কষ্ট করিও যে হচ্ছে এক্সাম্পল আছে না, সবাই তিনটা তিনটা করে একটু ভাগ করে নিও যে কে কোনটা করবা। তিনটা তিনটা চ্যাপ্টার করে আমাকে একটু পিডিএফ বানাই দিবা, জাস্ট হচ্ছে ছবি তুলবা, হচ্ছে কোনগুলার এক্সাম্পলের ম্যাথগুলার একটু ছবি তুলবা, ঠিক আছে? জি ভাইয়া। একটু এক্সাম্পলের ম্যাথ তুলে আমাকে একটু দাও, হয়তোবা একটু টাইম, তিনটা চ্যাপ্টার তো হয়তোবা তোমাদের 20-30 মিনিট টাইম লাগবে, একটু আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে ম্যাথগুলো একটু দাগাই দিতে পারবো। আমার কাছে লেটেস্ট বই নাই, নইলে দিতাম। আচ্ছা, আল্লাহ হাফেজ তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।